তো প্রথমেই হচ্ছে যে হোয়াট ইজ ভার্ব। Verb comes from the Latin verbum. A verb is a word that tells or asserts something about a person or thing. ভার্ব হচ্ছে একটা শব্দ যেটা হচ্ছে যে একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলে। So verb is a word that tells or asserts something about a person or thing. Verb comes from the Latin verbum. Verbum থেকে verb শব্দটা আসছে। আপনাকে যদি বলা হয় যে ভার্ব কাকে বলে, আপনি বলবেন হচ্ছে যা দ্বারা করা হওয়া থাকা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব ইজ আ ডুইং, হ্যাভিং এন্ড বিইং ওয়ার্ড। টু ডু, টু বি, টু হ্যাভ, এরা হচ্ছে আমার ভার্ব। সো আপনি যদি শুধু বলেন যে করা বুঝালে ভার্ব হয়, তাহলে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, এখানে আম দ্বারা কিন্তু কোনো কিছু করা বুঝাচ্ছে না, হওয়া বুঝাচ্ছে। অ্যান্ড আই হ্যাভ আ কার, এখানে হ্যাভ দ্বারা কিন্তু আপনার থাকা বোঝাচ্ছে। সো ভার্ব উইল বি a word that will uh, help you to understand something, what you are doing, having or being. আপনি হওয়াও বোঝাতে পারে। I am a student, he is honest. So just like state verb that will denotes a position, কারো অবস্থাটা বলবে আর কি পারবে, ঠিক আছে। সো যা দ্বারা করা হওয়া থাকা বোঝায় তাকে ভার্ব বলো। এইটুকুতে প্রবলেম আছে কিনা ভাবতে পারো। আমরা ভার্বের প্রথম যে নিয়মটা আমরা পড়ছি সেটা হচ্ছে এরকম। ভার্বের শেষে থাকে এফওয়াই, এসই, জেটি, এটি, ই, 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 এন। এগুলো দিয়ে আপনি অনেকগুলো ভার্ব শিখতে পারবেন। হার্ট এর ভার্ব হচ্ছে হার্টেন, হেবিটের ভার্ব হচ্ছে হেবিচুয়েট, ওমেনের ভার্ব হচ্ছে উইমেনাইজ, ট্রমা এর ভার্ব হচ্ছে ট্রমাটাইজ, পলিটিক্স এর ভার্ব হচ্ছে পলিটিসাইজ, গ্লোবালের ভার্ব হচ্ছে গ্লোবালাইজ, অ্যাপোলজি এর ভার্ব হচ্ছে অ্যাপোলোজাইজ, ফলস এর ভার্ব হচ্ছে ফলসিফাই, সিম্পল এর ভার্ব হচ্ছে সিম্পলিফাই, নেসেসারি এর ভার্ব হচ্ছে নেসেসিটেট, কনভার্টস সেশনের ভার্ব কনভার্টস, আর্গুমেন্টের ভার্ব আর্গিউ, শর্টের ভার্ব শর্টেন, ক্লিয়ারের ভার্ব হচ্ছে ক্লারিফাই, পপুলারের ভার্ব হচ্ছে পপুলারাইজ, বাতের ভার্ব হচ্ছে বেইট। তো আপনি যদি এই নিয়মটা পড়েন যে ভার্বের শেষে কারা থাকে, এফ ওয়াই, এস সি, জেটি, এইটি, ই, 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 এন, দেন কিন্তু আপনি সহজে কিছু ভার্ব চিনতে পারবেন। হার্টের ভার্ব জিজ্ঞেস করলে যেন বলতে পারেন হার্টেন, হেবিটের ভার্ব জিজ্ঞেস করলে যেন বলতে পারেন হেবিচুয়েট, ওমেনের ভার্ব জিজ্ঞেস করলে যেন বলতে পারেন উইমেনাইজ। এগুলো আপনারা একটু মুখস্থ করেন। এর মধ্যে কোনোটা কি নতুন শিখেছেন কিনা জানাবেন যে হ্যাঁ, এটা আমি জানতাম না, এটা আমি জানলাম প্রথম। তো দেখতে পাচ্ছেন বেইদ হচ্ছে যে ভার্ব, পানিতে স্নান বা গোসল করানো। আর যখন আমরা বলি যে বাথ, বাথ, এটা যখন এস যোগ করে উচ্চারণ হয়, বাথস, যেটা আর কি প্লুরাল হয়। সো বাথ হচ্ছে যে নাউন, আর বেইদ যখন হয় বেইদ তখন কিন্তু সেটা ভার্ব হবে। সো এগুলো একটু পরে দেখেন, পরে ডান লিখেন। এগুলো পারবেন কিনা একটু জানান তো আমাকে। আচ্ছা, ঠিক আছে।
অ্যাপোলজাইসের বানানটা চলেন একটু চেক করি তাহলে অ্যাপোলজাইস ঠিক আছে কিনা। আমাদের হবে যে অ্যাপোলজি থেকে আসবে, হ্যাঁ। অ্যাপোলজাইস, APOLOUGY। সো অ্যাপোলজি, সো অ্যাপোলজি থেকে আমরা যেটা করতে পারি, জিআই জ্যাটি করতে পারি অথবা অ্যাসি করতে পারি, একটা ব্রিটিশ একটা আমেরিকান, হ্যাঁ। সো জিআই আপনি অ্যাসি করতে পারেন বা জ্যাটি করতে পারেন, এখানে অ্যাসি হবে আর কি বানানটা, অ্যাসি বা জ্যাটি। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভার্বের শুরুতে কারা থাকে সেটা নিয়ে পড়বো, আমরা শেষে কারা থাকে সেটা দেখলাম। সো ভার্বের শেষে থাকে FYSC, জ্যাটি, ATEEEN, এরা ভার্বের শেষে থাকে। ভার্বের শুরুতে থাকতে পারে রি, বি, ইএন, ইএম, আইএম। রি, বি, ইএন, ইএম, আইএম। যেমন পোর এর ভার্ব হচ্ছে ইম্প্রোভারিশ, পাওয়ার হচ্ছে এমপাওয়ার, এইবল হচ্ছে অ্যানেবল, ফুল হচ্ছে বিফুল, ওপেন হচ্ছে রি ওপেন, ডেঞ্জার হচ্ছে আনডেঞ্জার, প্রিজন হচ্ছে ইমপ্রিজন, ফ্রেন্ড হচ্ছে বি ফ্রেন্ড, লিটল হচ্ছে বি লিটল, বিটার হচ্ছে অ্যাম্বিটার, নিউ রিনিউ, অ্যাক্ট হচ্ছে অ্যানেক্ট, নাম্বার হচ্ছে এনিউমারেট। সো এরা শুরুতে থাকে, আপনাকে যদি বলা হয় নিউ এর ভার্ব কি, আপনি বলবেন রিনিউ, অ্যাক্টের ভার্ব কি অ্যানেক্ট, নাম্বারের ভার্ব কি অ্যানিউমারেট, প্রিজনের ভার্ব হচ্ছে ইমপ্রিজন, ডেঞ্জার হচ্ছে আনডেঞ্জার, ওপেন হচ্ছে রিওপেন, ফুল হচ্ছে বিফুল, এইবল হচ্ছে অ্যানেবল, পাওয়ার হচ্ছে এমপাওয়ার, পুওর হচ্ছে ইম্প্রোভারিশ। একটু রিডিং পড়েন, রিডিং পড়ে আপনি হচ্ছে যে আহ, এটা মুখস্থ করার চেষ্টা করেন যে ভার্বের শুরুতে কি থাকে শেষে কি থাকে, এটা দিয়ে আপনি অনেকগুলো ভার্ব আসলে পারবেন কিনা। হুম, এগুলো থেকে প্রশ্ন আসে, এই বলের ভার্ব কি, অ্যানেবল, পাওয়ার কি, এমপাওয়ার, এগুলো দিয়ে আপনি অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কম পাবেন। সো একটু দেখেন পারা যাবে কিনা, যদি পারা যায় তাহলে ডান লিখেন। ওকে, সো এগুলো পারবেন, ঠিক আছে। এখন একটু দেখেন, এই যে আছে রেসপন্স টু ইউর রোল কল আর রেসপন্ড টু ইউর রোল কল, এর মধ্যে কোনটা ভার্ব হবে জানান আমাকে। রেসপন্ড টু ইউর রোল কল আর হচ্ছে রেসপন্স টু ইউর রোল কল, দুটার মধ্যে কোনটা ভার্ব, ওয়ান নাকি টু? টু ভার্ব। আচ্ছা হ্যাঁ, বাকিরা দেখেন একটু। রেসপন্ড হচ্ছে ভার্ব আর রেসপন্স হচ্ছে নাউন। যখন কোন স্টুডেন্টকে বলবেন যে আপনি হচ্ছে যে আপনার ইয়ে করেন, উত্তর দেন রোল কলের, তখন বলবেন যে আপনি রেসপন্ড, হ্যাঁ, নট রেসপন্স। এটা হচ্ছে নাউন, ঠিক আছে। ফোমেন্ট ভার্ব, এটা ঠিক আছে কিনা বলেন।
ফোমেন্ট ভার্ব, এটা কি ঠিক আছে? ঠিক আছে। তো এমি এনটি দিয়েও কিন্তু ভার্ব হতে পারে। হ্যাঁ, সো এটা একটা ভার্ব। তাপ দেওয়া বা উত্তেজিত করা, ফোমেন্ট। অ্যান্ড ভিহিমেন্ট, সো কয়েকটা শব্দ দেখেন আপনি, FOMENT, ফোমেন্ট। সো ফোমেন্ট মানে হচ্ছে ব্যথা কমানোর জন্য শরীরের অংশ বিশেষ স্যাক দেওয়া, মানে কোনো কিছু করা বুঝাচ্ছে, সো ইটস আ ভার্ব। অ্যান্ড ভিহিমেন্ট, VEHEMENT, সো ভিয়ামেন্ট। সো ভিয়ামেন্ট মানে হচ্ছে যে এটা একটা এজেক্টিভ। আমরা বলতে পারি যে উৎকট অথবা ব্যগ্র বা প্রচন্ড বা প্রবল আর কি। এটা কোনো পার্সন সম্পর্কে বলতে পারেন চাইলে। ম্যান অফ ভিহেম্যান্ট ক্যারেক্টার, ভিহেম্যান্ট ডিজায়ার্স বা পেশেন্স, মানে খুব বেশি করে চাচ্ছেন কোনো একটা কিছু। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আপনি যদি মনে করেন ম্যান থাকলেই নাউন হবে, এটার ব্যতিক্রম আছে, এগুলো পরীক্ষায় আসে। আর একটা শব্দ দেখিয়েছি আপনাকে, অ্যানোমেলি। MALY। সো অ্যানোমালি মানে অস্বাভাবিক বা ব্যতিক্রমী বস্তু, পরীক্ষায় আসে। আ বার্ড দ্যাট ক্যানট ফ্লাই ইজ অ্যান অ্যানোমালি। যে পাখি উঠতে পারে না, এটা একটা আহ, ব্যতিক্রমী বস্তু। সো এটা কিন্তু নাউন। সো অ্যালওয়াই দিয়ে নাউন হতে পারে, ইভেন ম্যান্ট দিয়ে ভার্ব হতে পারে, ম্যান্ট দিয়ে এডজেক্টিভ হতে পারে, এভাবে কিন্তু আপনাকে শিখতে হয়। ঠিক আছে। তারপরে ফাদারের বার ফাদার হতে পারে। আমি যদি বলি যে হু ইজ দ্য ফাদার অফ দিস থিওরি, এই থিওরির জনক কে বা পিতাকে, তখন ফাদার হতে পারে। অথবা হি ফাদার 3 চিলড্রেন, তিনি 3টা সন্তানের পিতা হলেন, সেটাও কিন্তু হতে পারে। গেস্টের ভার্ব হচ্ছে এন্টারটেইন হতে পারে। গেস্ট মানে হচ্ছে যে অতিথি, বাসায় কেউ আসলে তাকে যদি খাবার দাবার দেন, সেবা যত্ন করেন, এটাকে এন্টারটেইন বলা হয়। এন্টারটেইন মানে নাচ গান, বিষয়টা এরকম না। টেলিভিশনের ভার্ব হতে পারে টেলিভাইস, টেলিভিশন হতে পারে টেলিভাইস। ইট মিনস হচ্ছে আমরা যে নিয়মটা পড়েছি যে ভার্বের শেষে কি থাকে, শুরুতে কি থাকে, শুধু যে এটা দিয়ে আপনি ভার্ব আনসার করবেন তা কিন্তু নয়, আপনাকে কিন্তু ভার্ব হচ্ছে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আনসার করতে হবে। এই পেজটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। বুঝতে পারলে ডান লিখেন অথবা আনমিউট করে কথা বলেন। স্যার আগের সেটাই। স্লাইডটা একটু দেখাবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। স্যার ফোমেন্ট শব্দটার অর্থটা কি আসে? ফোমেন্ট মানে তাপ দেওয়া বা উত্তেজিত করা, লাইক হচ্ছে আপনার কোনো একটা অংশ ব্যথা পেয়েছেন, ব্যথা কমানোর জন্য ত্যাগ গরম দেওয়া। পানি, হ্যাঁ গরম পানি দিয়ে অথবা গরম ভাপ দিয়ে যে আপনি স্যাক দেন, সেটাকে আমরা ফোমেন্ট বলতে পারি। ওকে। সো যদি জিজ্ঞেস করা হয় আপনাকে গেস্টের ভার্ব কি, আপনি বলবেন এন্টারটেইন। টেলিভিশনের ভার্ব কি, টেলিভাইস। এন্ড দেন ফাদারের ভার্ব ফাদার হতে পারে। অ্যানোমেলি, এটা হচ্ছে নাউন। বিহিম্যান্ট, এটা একটা এডজেক্টিভ। সো ফোমেন্ট ভার্ব। এভাবে আমরা যে নিয়মগুলো পড়েছি শুরু থেকে, সো এরকম সব যে হবে তা নয়। এক্সাম্পলের ভার্ব হচ্ছে এক্সাম্পলিফাই। এখানে বানানটা খেয়াল রাখবেন আপনারা, এটা কিন্তু বানানটা EXEMPLIFY। এটা চ্যাট বক্সে সবাই লিখে প্র্যাকটিস করেন যে এক্সাম্পলের ভার্ব হচ্ছে এক্সাম্পলিফাই, EXEMPLIFY। ওকে। সো বানান ভুল হতে পারে, ছোট ছোট ভুল হতে পারে, গ্রামারটা আপনি এনজয় করতে হবে, আপনাকে পড়তে হবে। এখন আরো কিছু ভার্ব আমরা দেখছি। মাসের ভার্ব অ্যামাস হতে পারে, মাইন্ড রিমাইন্ড হতে পারে, নেম নমিনেট হতে পারে, ন্যাসদে হতে পারে, নাইট ভিনাইট হতে পারে, নাম্বার এনিউমারেট, পার্সন পার্সনিফাই বা পার্সোনেট হতে পারে, রাইট রেকটিফাই হতে পারে। সো মাসের ভার্ব হতে পারে অ্যামাস, মাইন্ড হতে পারে রিমাইন্ড, নেম হতে পারে নমিনেট, ন্যাসলে, উচ্চারণটা অনেকটা ন্যাসলেই হয়, এটা একটু খেয়াল রাখবেন। সো আগের স্লাইডটা হ্যাঁ দিব, অসুবিধা নেই। তা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখন ভার্ব নিয়ে কথা বলছি,
কাগজ কলম নিয়ে একটু একটু করে লিখবেন। ন্যাসল আর কি, এটা ন্যাসল, ন্যাসলে আমরা যদিও বলি, ন্যাসল, ন্যাস্ট থেকে ন্যাসল। হুম। সো এভাবে খেয়াল রাখতে হবে যিনি এটা জানতে চেয়েছেন। এইটা হচ্ছে এই যে আপনার ভার্বের যে ফর্ম গুলো আছে, হুম, এটা আপনি প্র্যাকটিস করবেন। আর এই পেজটা আমরা তো দেখলাম যে এই ভার্বগুলো জানতে হয়। আশা করি এইটুকু ক্লিয়ার। এখন তারপরেও যারা আছেন যে আহ, আমাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে, আপনি এইভাবে পড়বেন। পোর এর ভার্ব হচ্ছে ইম্প্রোবারিশ, হ্যাবিট হচ্ছে হ্যাবিচুয়েট, হার্ট হচ্ছে হার্টেন। পোর ইম্প্রোবারিশ, হ্যাবিট হ্যাবিচুয়েট, হার্ট হার্টেন। না, বই সব থাকলে নোট করতে হবে না, বই দাগাইয়া পড়বেন। আমি স্টুডেন্টকে বলি সবসময় যে আপনার যা নোট করার দরকার আমি করে দিব, আপনি দাগাইয়া পড়বেন। তবে ক্লাস করার সময় আপনি কাগজ কলম রাখলে মাঝে মাঝে আঁকাআঁকি করলেন, সবই বইয়ে আছে। হ্যাঁ, ওকে। সো পুয়ার হচ্ছে ইম্প্রোবারিশ, হ্যাবিট হ্যাবিচুয়েট, হার্ট হার্টেন। অ্যান্ড ফ্রেন্ড এর ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড, পাওয়ার এম্পাওয়ার, লিটল বি লিটল। ফ্রেন্ড বি ফ্রেন্ড, পাওয়ার এম্পাওয়ার, লিটল বি লিটল। নাম্বার enumerate, womanize, traumatize. So number enumerate, womanize, traumatize. Political, politicize, globalize, ability, enable. স্যার নাম্বারের ভাবটা কি বললেন যেন? enumerate বলতে পারেন। এখন ওটা বর্তমানে নাম্বার স্যার ওটা ভার্বের অর্থটা যদি enumerate মানে হচ্ছে কোনো কিছু গণনা করা আর কি। হ্যাঁ, তো আপনি বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে নাম্বারকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, সো ইফ ইউ ওয়ান্ট টু ইউজ নাম্বার অ্যাজ আ ভার্ব, এটা খুব বেশি জটিল কিছু হবে না। হ্যাঁ, ওইটা আপনি করতে পারবেন। নাম্বারকে ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। তবে কিছু কিছু প্রশ্ন অনেক সময় তোলা হয়, তো কিছু বই থেকে সেই বই অনুসারে দিয়েছে, যেমন এটা পিকেডি সরকারের বই থেকে করা হয়েছে, নাম্বারের ভার্বটা কি। তা আমরা যদি এনিউমারেট লিখি, সো ডিকশনারিতে এনিউমারেট শব্দটা আসবে। ইনিউমারেট মানে হচ্ছে enumerate something, to name things on a list one by one, মানে একটার পর একটা নামকরণ করা। সে enumerated the main points, মেইন পয়েন্ট গুলোকে সে উল্লেখ করলো। হ্যাঁ, let me enumerate the benefits for you, তোমার কি কি বেনিফিট আছে এগুলো আমি একটু একটু করে বলি, মানে কোন একটা লিস্ট ওয়ান বাই ওয়ান পড়ে যাওয়া, নাম্বার অনুসারে মেনশন পড়া। করা। হ্যাঁ, লাইক এইরকম। বাট আপনি যদি নাম্বারও ধরেন, নাম্বারও ক্যান বি ইউজড এজ আ ভার্ব। এই যে দেখেন, নাম্বার ভার্ব হিসাবে ব্যবহার করা পসিবল। হ্যাঁ, নাম্বার ভার্ব হচ্ছে কি, টু গিভ আ নাম্বার টু সামথিং এজ এ পার্ট অফ এ সিরিজ অর লিস্ট, কোন একটা লিস্টের নাম্বার দেওয়া। অল দ্য সিটস ইন দ্য স্টেডিয়াম আর নাম্বার, মানে স্টেডিয়ামের সব সিট গুলোকে নাম্বার দেওয়া হয়েছে। সো মাচ বেটার ইফ ইউ থিঙ্ক দ্যাট নাম্বার ইজ আ ভার্ব অফ আ নাম্বার, ইটস বেটার যদি অপশনে নাম্বারের ভার্বটা আসলে নাম্বার দেওয়া হয়। সো আই হোপ যে অপশনে থাকলে দেন ইউ ক্যান থিঙ্ক অর্থের কারণে। কিন্তু টিচাররা যখন প্রশ্নটা করে একটু সতর্ক থাকা দরকার। দুটেই যেহেতু সঠিক, সঠিক কি কারণে, গ্রামারিয়ানরা গ্রামার বইয়ে কিন্তু নাম্বারের ভার্ব না এনিউমারেট দিয়েছে। এই ক্ষেত্রে স্টুডেন্টস উইল গেট কনফিউজড অ্যাকচুয়ালি হোয়াট টু আনসার এন্ড নট টু আনসার। ইটস আ ভেরি tough question, I should say. The examiner will pick only one answer, but both are correct. Okay, so যারা দুর্বল তারা এইভাবে পড়বেন যে পলিটিক্যাল ভার্ব হচ্ছে পলিটিসাইজ, গ্লোবালের ভার্ব হচ্ছে গ্লোবালাইজ, এবিলিটি এর ভার্ব হচ্ছে এনেবল, উইকের ভার্ব হচ্ছে উইকেন, শার্প শার্পেন, হোয়াইট হোয়াইটেন, ব্ল্যাক ব্ল্যাকেন, রেড রেডেন। বাট if you think you are so weak in English, then you should study like this way. আপনি যদি মনে করেন আমার অবস্থাটা খুবই খারাপ, তাহলে বই থেকে এভাবে পড়বেন, যে বইয়ে ইএন যুক্ত কিছু ভার্ব পড়লেন, এন্ড দেন ইএন যুক্ত অনেকগুলো ভার্ব আপনি প্র্যাকটিস করলেন, করার পরে আপনি চিন্তা করলেন যে আমি হচ্ছে যে আরেকটা, যেমন শুরুতে ইএন দিয়ে পড়বেন, শিওর এন্ড শিওর, এইবল এন্ড এইবল, রিচ এন্ড রিচ, ডিয়ার এন্ড ডিয়ার, লার্জ এন্ড লার্জ। এফওয়াই যুক্ত পড়বেন, ফলস ফলসিফাই, জাস্ট জাস্টিফাই, ইন্টেন্স ইন্টেন্সিফাই,
স্পেসিফিক স্পেসিফাই, হরিফিক হরিফাই, আপনি কিন্তু এইভাবে পড়তে পারেন। বাট এইভাবে যখন পড়বেন দেয়ার ইজ এ প্রবলেম। প্রবলেমটা কি? আপনি এইভাবে পড়লে দেখা যাবে কি পরীক্ষা যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনি বাছাই করে পড়া হয় না। যেমন আমরা এর মধ্যে থেকে কয়েকটা জাস্ট বাছাই করে আপনাকে পড়িয়েছি। হ্যাঁ, তো আপনারা চ্যাট বক্সে লিখেন তো দেখি হার্টের ভার্ব কি। ফ্রেন্ডের ভার্ব কি লিখেন? ওকে। প্রিজনের ভার্ব লিখেন। ওকে, সো এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে ভার্ব আমরা কিভাবে দেখবো আর কি। এর জন্য আমি চারটা ছোট ছোট রুলস দিয়েছি, আপনি এটা একটু দেখেন এই চারটা নিয়ম পারেন কিনা। একটু পড়েন। আচ্ছা, আমরা এই চারটা নিয়ম দিয়ে সেন্টেন্সের মধ্যে ভার্ব সলভ করব। প্রথম সেন্টেন্সটা দেখেন আপনি, যে শি কপিড দ্য ওয়ার্ড। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, সাবজেক্টের পরে যেটা বসেছে সেটা হচ্ছে ভার্ব। শি কপিড দ্য ওয়ার্ড। আই ওয়াটার দ্য প্লান্ট। আই ওয়াটার দ্য প্লান্ট, সাবজেক্টের পরে বসেছে ওয়াটার, ওয়াটার হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসে, ব্যতিক্রম তো আছেই, সেন্টেন্স স্ট্রাকচারে পড়বেন। প্রথম দুটি নিয়ে আশা করি কোনো অসুবিধা নাই। আহ, তো সাবজেক্টের পরে ভার্ব বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে আবার কি করে ভার্ব দিয়ে শুরু হয়। এই তিনটি ইম্পারেটিভ সেন্টেন্স, তো এটাকে আমরা অ্যানালাইসিস করব। হ্যাঁ, আপনি দেখেন এই নো হচ্ছে একটা ডিটারমিনার। সো ডিটারমিনারের পরে একটি শব্দ বসলে নাউন, এটা হয়ে গেল নাউন, আর মি হলো প্রনাউন, তাই প্রথমটা ভার্ব। আবার এই ক্ষেত্রে এই দুইটা হচ্ছে আমার পজিটিভ। সো পজিটিভের পরে দুটি শব্দ থাকলে আপনারা জানেন শেষেরটা হয় কি নাউন, আর নাউনের পূর্বেরটা হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ হয়। নাউনের পূর্বেরটা কি হলো আমার অ্যাডজেক্টিভ হলো। সো ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে আমরা শুরুতে ভার্ব দেখতে পাই। সাবজেক্টের পর পর ভার্ব বসে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে। প্রথমটার অর্থ হচ্ছে বাট মি নো বার্ডস, আমার কাছে কিন্তু কিন্তু করিও না। আর সরি, 3 নাম্বারটা 4, 5 এর অর্থ স্যার while 3 you own। নাম্বারটা কি স্যার প্রোভার্ব? 3 নাম্বারটা কি প্রোভার্ব? না, প্রোভার্ব না, সাধারণ সেন্টেন্স। আমার কাছে কিন্তু কিন্তু করিও না, আমাকে আর কোনো অজুহাত দেখাইও না। স্যার সো এখানে বাট প্রথমটা হচ্ছে ভার্ব, লাস্টের ভার্বটা হচ্ছে নাউন। 4 হচ্ছে ওয়াইল ইউর ওন মেশিন, ওয়েল মানে তেল দেওয়া, মাইন্ড মানে মনোযোগ দেওয়া। সো ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে শুরুতে ভার্ব বসতে পারে। আমরা যদি বাকি শব্দগুলোকে অ্যানালাইজ করি, প্রথম সেন্টেন্সে বাট হচ্ছে ভার্ব, মি হচ্ছে প্রনাউন, নো হচ্ছে ডিটারমিনার, পরের বাট হচ্ছে নাউন। 4 নম্বর সেন্টেন্সে ওয়েল, ওয়েল যেটা সেটা হলো আমার ভার্ব, তেল দেওয়া বুঝিয়েছে, ইউর পজিটিভ, ওন এডজেক্টিভ, মেশিন নাউন। মাইন্ডও সেম, নিজের চরকায় তেল, মানে নিজের কাজে মনোযোগ দাও, মাইন্ড মানে এখানে মনোযোগ দেওয়া বুঝিয়েছে। 1 থেকে 5 পর্যন্ত প্রবলেম থাকলে কথা বলেন।
ওকে, সো আমরা নিয়মে যদি আবার যাই আপনাকে নিয়ে, চলেন আমরা একটু নিয়মে যাই। আমরা যে চারটা সেন্টেন্সের মধ্যে ভার্ব চেনার জন্য চারটা নিয়মের কথা বলেছি। এক হচ্ছে সাবজেক্টের পর পরই ভার্ব বসে। দুই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট ইউ সাইলেন্ট থাকে। তিন হচ্ছে টু এর পর ভার্ব বসতে পারে, টু প্লাস ভার্ব, সো ডেফিনেটলি অর্থটা হবে ভার্বের। চার হচ্ছে ল্যাট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, যে ল্যাট যদি বসে ল্যাট তারপরে অবজেক্ট তারপরে ভার্ব এইভাবে বসতে পারে। সো চলেন আমরা যদি কথা বলি এরকম যে ট্রাই টু বেটার, ভালো করার চেষ্টা করো। এখানে বেটার মানে ভালো না ভালো করা বুঝিয়েছে। হি ট্রাই টু ফ্যান হিমসেলফ, সে নিজেকে নিজে বাতাস করার চেষ্টা করছে। এখানে ফ্যান মানে পাখা না, ভক্ত না, বাতাস করা। আই এম ইউর বিগ ফ্যান, আমি আপনার বড় পাখা না, এখানে ভক্ত বুঝায় আর এখানে বাতাস করা বুঝিয়েছে। লেটাস উইন্টার ইন মালয়েশিয়া, ল্যাট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এটা ভার্ব। চলে আবার আমাদের শীতকালটা মালয়েশিয়ায় কাটাই, তাহলে উইন্টার মানে শীতকাল কাটানো বুঝিয়েছে। সো 6 আর 7 কথা বলি, টু এর পরে ভার্ব বসতে পারে। 8 নাম্বার মানে ল্যাট প্লাস অবজেক্ট প্লাস কি হয়, ভার্ব হয়। এবার বলেন 8 পর্যন্ত কোনটা প্রবলেম? আচ্ছা, কেউ আছেন 1 থেকে 8 কোনোটা প্রবলেম? ওকে ফাইন। আমরা 9 নাম্বারটা অর্থ করে বুঝতে হবে। মানে কখনো কখনো ভার্ব এমন হতে পারে যে আপনি অর্থ সহকারে বুঝতে হয়। 9টা, গাছটিতে কখন ফুল ফোটে, ফ্লাওয়ার আর তো এখানে ফুল না, ফুল ফোটা বুঝিয়েছে। আরেকটা ব্যাপার এখানে দাঁড়ালো, ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা জানি এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে এখানে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব সাবজেক্ট তারপরে হচ্ছে মেইন ভার্ব। সো এই হচ্ছে নিয়মটা। লেটাস উইন্টার ইন মালয়েশিয়া, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। আমরা বলি না যে লেট মি গো, আমাকে যেতে দাও। সো এই যে গোটা হচ্ছে আমার ভার্ব, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব বসে। আর অর্থ যদি জানতে চান, চলো এবার আমাদের শীতকালটা মালয়েশিয়ায় কাটা, এখানে উইন্টার মানে শীতকাল কাটানো বুঝিয়েছে। আর 9 নাম্বারটা যদি অর্থ করেন, গাছটিতে কখন ফুল ফুটে, ফ্লাওয়ার তো এখানে ফুল ফোটা। আর আপনি যদি স্ট্রাকচার দিয়ে পড়েন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেল ভার্ব, তাও ব্যাপারটা কিন্তু সহজ হবে। হুম, কোনো কারো অসুবিধা আছে? আচ্ছা, নো প্রবলেম। কেউ আছেন 1 থেকে 8 বুঝেন নাই? নিয়মটা আরেকবার একটু পড়ে নেন, এই যে নিয়ম চারটা পড়েন বা স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, 9 নম্বরটা যদি আপনি বুঝতে চান, তাহলে একটা সহজ এক্সাম্পল দিই আমরা, এরকম হোয়াট ডু ইউ ওয়ান্ট, এইটার সাথে কম্পেয়ার করেন। ডু মানে অক্সিলারি ভার্ব, ইউ মানে সাবজেক্ট, তারপরে ভার্ব। ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সাবজেক্ট তারপরে ভার্ব, সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। হুম, এখন বুঝছেন কিনা দেখেন। ডাজ অক্সিলারি ভার্ব, দা প্ল্যান্ট হচ্ছে সাবজেক্ট তারপরে ফ্লাওয়ার হচ্ছে ভার্ব। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। এখানে ফ্লাওয়ার মানে ফুল ফোটা বুঝিয়েছে। তো আমরা ভার্বের একটা অংশ নিয়ে কাজ করলাম। ভার্বের শুরুতে কে থাকে, শেষে কে থাকে, সেন্টেন্সের মধ্যে ভার্ব আমরা কি করি চিনবো। এর সাথে সাথে আরেকটা জিনিস জানতে হবে, কতগুলো শব্দ আছে একই সাথে ভার্ব হয় আবার নাউন হয়।
যেমন ব্রাশ, হেল্প, ওয়াটার, মনিটর, মাস্টার, ওয়ার্ক, প্যান, ফ্যান, টেলিফোন, কোক, বুক, চেয়ার, ওয়েস্ট, সুগার। এই শব্দগুলো একই সাথে ভার্ব হয় আবার নাউন হয়। যেমন সুগার অর্থ চিনি দেওয়া বোঝায়, সুগার অর্থ চিনিও বোঝায়। সুগার মাইটি, আমার চায়ে কি দাও, একটু চিনি দাও। ওয়েস্ট অর্থ অপচয় করা, আবার অপচয়ও বোঝায়। চেয়ার মানি সভাপতিত্ব করা বোঝায়, আবার বস্তুও বোঝায়। বুক মানি হোটেল রুম বুক করাও বোঝায়, আবার বইও বোঝায়। সো এই শব্দগুলো, ওয়াটার মানি পানিও বোঝায়, ওয়াটার মানি পানি দেওয়াও বোঝায়। এই শব্দগুলো একই সাথে ভার্ব হয় এবং নাউন হয়। এর মধ্যে কোনোটা আছে যে অর্থ জানেন না, জানতে চান? পারবেন এগুলো? প্যান মানি লেখাও বোঝায়, আবার প্যান মানি কলমও বোঝায়। স্যার পারবো। হ্যাঁ, টেলিফোন কল করাও বোঝায়, আবার বস্তুও বোঝায়। ঠিক আছে, তাহলে আমাদের ভার্বের বেসিকটা শেষ হয়ে গেল। হ্যাঁ, তো ভার্বের বিশালতা অনেক। আজকে একটি ক্লাস মাত্র ভার্বের, ভার্বের আরো ক্লাস হবে। আমরা জাস্ট একটু শুরু করলাম। আম- আমরা ভার্বের বেসিকটা নিয়ে কথা বললাম। এখন আমরা যেটা করব, যে ভার্বের মধ্যে আমরা হচ্ছে যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, সেটাকে স্যার আমরা একটু চেয়ার তো নাউন শব্দ, এখানে ভার্ব হলে অর্থ কি দাঁড়ায়? সভাপতিত্ব করা। চেয়ার হচ্ছে আপনার হু উইল চেয়ার দ্য মিটিং, এই মিটিংটার সভাপতিত্ব কে করবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা আর কি। এখন আমরা সহজে যেটা শিখবো সেটা হচ্ছে যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব শিখবো। ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের পরে আমরা জেরান্ড পার্টিসিপল, এই জাতীয় ব্যাপারগুলো পড়ব। যাদের জেরান্ড এবং পার্টিসিপলে কিছুটা প্রবলেম আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। সর্বোপরি আজকে আমাদের মূল ফাংশন হচ্ছে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, এর মধ্যে পার্থক্যটা জানা হচ্ছে আমাদের মূল ফাংশন। এখন আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব পড়ব। এক কথায় প্রথমে বোঝার চেষ্টা করবেন ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এগুলো ছাড়া বাকি সকল ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। সো টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর বাকি সবই হচ্ছে কি ফাইনাইট ভার্ব। ঠিক আছে, সো যদি সেন্টেন্সে দেখেন একটি ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের পূর্বে টু আছে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটাকে আমরা নন ফাইনাইট বলি, আর বাকি সবগুলো কি বলি, আমরা ফাইনাইট ভার্ব বলি। এটা হচ্ছে একটা ব্যাপার। এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছেন, এরা আমার নন ফাইনাইট ভার্ব। এই যে আইএনজি আছে, আইএনজি এটা চলমান বুঝাইছে। চলমান যদি আমরা দেখি যে একটা জিনিস বোঝায়, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল। অথবা এজেক্টিভ হলে প্রেজেন্ট পার্টিসিপল। আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ শকিং, এই দুটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, কারণ দুটো এজেক্টিভের মতো কাজ করেছে। সাবজেক্ট হয়েছে রিডিং, তো এটা আমার জিরান, এটাও জিরান, চলমান বুঝাচ্ছে না। আমি টিচিং পছন্দ করি, অবজেক্ট হয়েছে, সাবজেক্ট হয়েছে। দিস ইজ মাই রিডিং রুম, এটা কম্পাউন্ড নাউনের পার্ট হিসাবে জিরান। তার মানে দেখতে পাচ্ছি এই ভার্বগুলোর সাথে আইএনজি আছে। আর এটা ডেভেলপিং কান্ট্রি, কান্ট্রিটা ডেভেলপ করছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল বা এজেক্টিভ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই আইএনজি যুক্ত শব্দগুলো আমাদের নাউনও হতে পারে, আবার এজেক্টিভও হতে পারে। এরা নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট ভার্বকে আমরা ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এইসব ভাগে আমরা ভাগ করেছি আর কি। আর লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এখানে দেখেন অপরচুনিটি হচ্ছে নাউন, এটা পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল। সো এই দুইটা আমাদের এজেক্টিভ হিসাবে কাজ করবে অথবা পাস্ট পার্টিসিপল হিসাবে কাজ করবে। সো আপনি দেখতেই পাচ্ছেন বিষয়টা। বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা যে নন ফাইনাইট ভার্ব গুলোকে দেখবো, নন ফাইনাইটের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, এবং তারা নন ফাইনাইট ভার্ব থেকে আসছে। ঠিক আছে, তো নন ফাইনাইট ভার্ব ইন আ ওয়ার্ড, টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক কথায় আমরা নন ফাইনাইট ভার্বটা আমরা দেখলাম। এখন ফাইনাইট নন ফাইনাইট কাকে বলে পড়বো, যখন আপনি সহজেই চিনে ফেললেন যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, তারপরে আপনি এখন বিস্তারিত করতে পারেন। হ্যাঁ, যে ফাইনাইট ভার্বটা বেসিকলি সাবজেক্টের পরপর যেই ভার্বটা বসে, এটা ফাইনাইট ভার্ব। ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। এখন
বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? আমরা যদি ভার্বের বেস ফর্মের কথা বলি, বেস ফর্ম মানে হচ্ছে যে একেবারে পিওর যে ফর্মটা, লাইক বি বললাম, আমি হ্যাভ বললাম, এন্ড দেন হচ্ছে যে ডু বললাম, দে আর দ্য বেস ফর্ম। এগুলো হচ্ছে ভার্বের কি ফর্ম? বেস ফর্ম, একেবারে পিওর ফর্ম, যেগুলোর সাথে আমরা আইএনজি যোগ করি। এদের সাথে আমরা আইএনজি যোগ করি এই বেস ফর্মের সাথে, অথবা টু এর পরে আমরা বেস ফর্ম গুলো ব্যবহার করি। প্রেজেন্ট ফর্ম কি? বি এর প্রেজেন্ট ফর্ম হতে পারে এম, ইজ, আর। সো বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে কিছু কিছু পার্থক্য। ডু, ডাজ দুটেই কিন্তু প্রেজেন্ট ফর্ম হতে পারে, কিন্তু বেস ফর্ম বললে আমরা নিব শুধু ডুটা নিব। আপনারা কি বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে এই ছোট পার্থক্যটা বুঝতে পেরেছেন? বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে কি এই ছোট পার্থক্যটা বুঝতে পেরেছেন? তাহলে Yes, sir. বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, আর বি হচ্ছে বেস ফর্ম। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, আর বেস ফর্ম হচ্ছে হ্যাভ। ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, ডাজ, কিন্তু বেস ফর্ম হচ্ছে ডু। ঠিক আছে? সো কিছু পার্থক্য আছে, অতি সামান্য যদিও, নট অ্যাকচুয়ালি নোটিসেবল অর মেনশনেবল। কাকে বলে এটা পড়বেন, যেহেতু আপনি পড়ে ফেলেছেন যে ফাইনাইট নন ফাইনাইট চিনে ফেলেছেন, এখন তো আর ভয় নাই আপনার যে আমি কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট বুঝতে পারবো। কিভাবে বুঝবো? টু প্লাস বার প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। টু প্লাস ভার প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরা হচ্ছে নন ফাইনাইট, বাকিগুলো হবে আমার ফাইনাইট। তো যেই ভার্ব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। তো যেই ভার্ব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। সো আপনারা হচ্ছে যে এইটা একটু পড়েন, মুখস্থ করেন, যাদের মুখস্থ আছে ডান লিখেন। আমি জানি জানেন, আমি আবারও বলছি, আজকে আমাদের মূল কাজ হচ্ছে জিরান পার্টিসিপলটা সহজে শেখা। হুম। আচ্ছা, যাদের মুখস্থ আছে তারা ডান লিখেন। সো ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে যে ফাইনাইট ভার্ব। আর টু প্লাস বার প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইন। সো যারা পারেন তারা এইটুকু দেখেন যে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম এন্ড পাস্ট ফর্ম আমার এগুলো হবে ফাইনাইট ভার্ব। There are some examples of finite verbs, and then now we'll move to the non-finite verb. সো নন ফাইনাইট কি? নাম্বার। স্যার ভার্বের প্রকারভেদ আলোচনা হবে না আজকে। ভার্বের কোন প্রকার জানতে চাচ্ছেন আমাকে একটু বলেন। আমরা তো ভার্বের ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এটাও তো একটা ভার্বের প্রকার। আর কি প্রকার জানতে চাচ্ছেন? একটু আনমিউট করে কথা বলেন। স্যার পজিটিভ ভার্বটা একটু বুঝিয়ে দিবেন নি? পজিটিভ ভার্ব আমাদের পরের ক্লাসে, আজকের ক্লাসে জেরান পার্টিসিপল। ওকে স্যার। তো আমরা নন ফাইনাইট ভার্বটা এভাবে পড়বো: যেই ভার্ব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না এবং নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তিত হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ঠিক আছে? যেই ভার্ব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না এবং নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তিত হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এটা মুখস্থ হলে ডান লিখেন। তার মানে ফাইনাইট ভার্বের মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। আর নন ফাইনাইট শুধু আইএনজি দিয়ে বলা যাবে না প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে বলা যাবে না প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। টু দিয়ে বোঝা যাবে না যে প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। ওকে, সো নাও আমরা যেখানে যাব সেটা হলো এই ব্যাপারটা যাব। নন ফাইনাইটটা আমরা অলরেডি পড়ে ফেলেছি যে টু প্লাস বার প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, বাকি সব হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এখন আমরা যে কাজটা করব, আপনারা শেখার সময় শুরুতে এইটা করবেন, আমি যেটা বলেছি, টু প্লাস বার প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফাইনাইট নন ফাইনাইটের মধ্যে সম্পর্ক হচ্ছে প্রতিটি সিম্পল সেন্টেন্সে, ধরেন আমি যদি বলি কোনোটাকে যদি বলি আমি সিম্পল সেন্টেন্স, আমি যদি কোনোটাকে বলি যে সিম্পল সেন্টেন্স,
তাহলে একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। হ্যাঁ, প্রতিটি সিম্পল সেন্টেন্স, যেমন প্রত্যেকটা মানুষের একটি করে হার্ট আছে, আপনার একটি হার্ট আছে, প্রতিটি সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকবে। ওই সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব আসে তাহলে বাকি ভার্ব গুলো হবে নন ফাইনাইট। তাহলে প্রতিটি বাক্যে বা ক্লোজে একটি সিম্পল সেন্টেন্সে বা ক্লোজে একটি ফাইনাইট ভার্ব থাকে, আর একের অধিক ভার্ব আসলে বাকিগুলো হবে আমার কি নন ফাইনাইট। স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ, কথা বলি নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সাবজেক্ট হচ্ছে কি আরিজোনা। হ্যাঁ, সাবজেক্ট। তো আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকলে লাস্ট একটা নাউন, নাউনের পর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব। এখন এখানে তো একটা ভার্ব হবে, তাই না? কোনটা হবে বলেন আমাকে। হ্যাজ। হ্যাজ হবে। আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে, তাই না? সাবজেক্টের পরে। এখন এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে এটা, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে আমার সাবজেক্টের পর পরে একটা কি লাগবে, যে ফাইনাইট ভার্ব লাগবে। ঠিক আছে? সো হ্যাজ ফাইনাইট ভার্ব। আনসার করাটা ভেরি ইজি, বাট ব্যাখ্যাটা জানতে হবে কেন। উপরে দেখেন সব মিলিয়ে চারটা ভার্ব আছে। তো সাবজেক্টের পর পর যেটা বসে এটা ফাইনাইট ভার্ব, বাকিগুলো নন ফাইনাইট হবে। নন ফাইনাইট, নন ফাইনাইট, নন ফাইনাইট। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? ভেরি বেসিক। অনেকে বলেন না যে আমার তো বেসিকে অনেক সমস্যা, তাহলে এইসব ক্লাসগুলো করবেন। আমি আগেও বলেছি যাদের বেসিকে বেশি সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাইয়া কয়েকটা বেসিক ক্লাসের লিঙ্ক দেন, তাহলে আমি দিয়ে দিব আর কি। প্রথমটা ছাড়া বাকি সব তো নন ফাইনাইট ভার্ব। একটি সিম্পল সেন্টেন্সে বা ক্লোজে শুধু একটি ফাইনাইট ভার্ব থাকে, বাকি সবগুলো নন ফাইনাইট হবে। এই বেসিকে কারো কোনো প্রবলেম আছে? নাই। এখন আমরা যেটা করব, যে আমরা যে কাজটা করব সেটা হলো যে আপনার কিভাবে নাম্বার পার্সন টেন্স অনুসারে ফাইনাইট ভার্ব পরিবর্তিত হয়। ঠিক আছে? নাম্বার পার্সন টেন্স অনুসারে কিভাবে পরিবর্তিত হয়। সো দেখেন, হি এর সাথে হ্যাজ বললাম, পাস্ট টেন্সে হ্যাভ হয়েছে, আর সাবজেক্ট চেঞ্জ করাতে হ্যাভ হলো। তাহলে পার্সন বা নাম্বার টেন্স অনুসারে ফাইনাইট পরিবর্তন হয়, কিন্তু এই যে বিন আছে, বিন কোনো পরিবর্তন হয় না, আইএনজি কোনো পরিবর্তন হয় না, এটা ইনফিনিটিভ কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? সো আইএনজি যুক্ত যে ভার্ব আছে আমরা নাম্বার পার্সন টেন্স অনুসারে তাদের পরিবর্তন করি নাই। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তন করি নাই। আমরা শুধু পরিবর্তন করেছি কাকে? ফাইনাইট ভার্বকে। তাহলে ওই যে পড়েছিলাম নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তিত ফাইনাইট ভার্ব। এখন মনের ভাব কথাটা যদি বলি, আমি যদি স্যার বলি যে বলেন। স্যার 3 নাম্বারটা হচ্ছে আই হ্যাড বিন রিডিং দিস বুক টু লার্ন ইংলিশ সিন্স মর্নিং। তো সিন্স দিয়ে তো স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না, তাইলে হ্যাড দিয়ে কি হবে এটা? হ্যাডে কি সমস্যা? স্যার সিন্স বা ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় না? সিন্স ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট হয় না? স্যার আমি জানি না পাস্ট পারফেক্ট হয় কিনা, সবসময় প্রেজেন্ট পারফেক্ট করছি। তাহলে ফিউচার পারফেক্ট হয় না? ফিউচার পারফেক্ট কি দিয়ে হয় সিন্স ফর ছাড়া? উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, তারপর উইল পারবো হ্যাভ। পিপি।
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য সিন্স বা ফর আমরা ব্যবহার করি। হ্যাঁ, ওকে। সো আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে নাম্বার পার্সন টেন্স অনুসারে আমার ফাইনাইট ভার্বটা চেঞ্জ হয়, নন ফাইনাইটটা চেঞ্জ হয় না। এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে বলেন তো? ফাইনাইট নন ফাইনাইটের বেসিকটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। আর যারা মনের ভাবের কথা বলেন এরকম আর কি, আই টু ডু, আর একটা হচ্ছে আই ডুইং, আর একটা হচ্ছে আই ডান। সো দেখেন এগুলো শুধু নন ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু অর্থ করা যায় না, এদের পূর্বে যদি আমি একটা ফাইনাইট ভার্ব দেই তাহলে কিন্তু হয়ে যায়। বুঝছেন? আমরা কি তাহলে জিরান পার্টিসিপলে যেতে পারি বলেন তো? জি স্যার। আহ, এক কথায় প্রথমে জিরান পার্টিসিপলটা পড়বো, তারপরে বিস্তারিত পড়বো। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? শুনতে পাচ্ছেন ঠিকভাবে? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা যেরকম যে আমরা যেরকম পড়েছিলাম আপনার, লাইক হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট, যে টু প্লাস বার প্লাস আইএনজি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নন ফাইনাইট, পড়েছিলাম যেভাবে, মানে এক কথায় ফাইনাইট নন ফাইনাইট পড়েছিলাম। হ্যাঁ, তো জিরান পার্টিসিপলটা আমরা এক কথায় পড়বো, পরে আমরা সময় সাপেক্ষে বিস্তারিত পড়বো। আমরা পড়বো এইভাবে, স্থির অবস্থা বা কাজ বুঝালে জিরান, আর দুইটার সাথে আইএনজি থাকে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে চলমান, চলমান বুঝাইলে প্রেজেন্ট পার্টিসিপল, চলমান অবস্থা বুঝাইলে প্রেজেন্ট পার্টিসিপল, স্থির অবস্থা বা কাজ বুঝাইলে সেটা হবে জিরান। এটা দিয়ে আমরা অনেক প্রশ্ন সলভ করার চেষ্টা করি। একটু বুঝার চেষ্টা করেন। আমি বললাম আই এম ওয়াকিং, আমি হাঁটছি, দে আর প্লেয়িং, তারা খেলছে, দ্য বয় ইজ ডান্সিং, দ্য গার্ল ইজ সিঙ্গিং। হ্যাঁ, সো এই যে কন্টিনিউয়াস টাইপের যেগুলো আছে এগুলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি সাবজেক্ট অবজেক্ট হয়, স্থির অবস্থা কাজ, যেটা এই মুহূর্তে চলছে না, যে কাজটা এই মুহূর্তে কেউ করছে না, এগুলো হবে জিরান। আমার এই কথাটা কি মানে কিছুটা বুঝেছেন? এখান থেকে এক্সাম্পল দিব, দিলে আপনারা বলবেন যে এটা জিরান, এটা প্রেজেন্ট পার্টিসিপল। সো পড়ালেখার স্যার এই দুইটা তিনটে। পয়েন্টটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা, স্থির অবস্থা আর গতিশীল অবস্থা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা? আপনার তো সেটা দরকার নাই সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা, ইংরেজির তো কোনো নিয়ম নাই। ইংরেজির যতগুলো নিয়ম আছে তার থেকে বেশি ব্যতিক্রম আছে। এই মুহূর্তে আমরা যেটা কাজ করছি, আপনি যদি বলেন যে শান নাউনের শেষে থাকে, আপনি যদি বলেন সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা, অনেক শব্দ পাবেন যে নাউনের শেষে থাকে না। হ্যাঁ, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট ওয়ান। ইউজুয়ালি যখন পড়বেন ভাষা তখন একটা সিস্টেমে পড়তে হয়, একটা নিয়ম ফলো করে পড়তে হয়, কিন্তু দিন শেষে কোনো নিয়মই কিন্তু অ্যাপ্লাই করা যায় না। সো একটা নিয়ম দিয়ে যদি গ্রামার সব শেখা যাইতো তাহলে তো কেউ আমার চেহারা দেখলে গ্রামারের প্রবলেম সলভ হয়ে যেত। সো বেসিকলি উইল স্টার্ট বাই দিস ওয়ে, যে স্থির অবস্থা বা কাজ বুঝাইলে হচ্ছে যে আহ, আমরা বলবো হচ্ছে জিরান, আর চলমান হলে প্রেজেন্ট পার্টিসিপল। এই কথাটা কি বুঝছেন? এটা থেকে আমরা এখন এক্সাম্পল সলভ করব। এই কথাটা বুঝছেন কিনা? ওকে, চলেন আমরা কোয়েশ্চেন সলভ করে দেখি পারা যায় কিনা। ঠিক আছে, আমরা এখন প্রশ্ন সলভ করি, দেখি কতগুলো প্রশ্ন সলভ করা যায় এবং এটা হেল্প করে কিনা আমরা একটু পরে দেখবো। সো নাও লেটস সলভ সাম প্রবলেম অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেটা দিয়ে আমরা আদৌ পারি কিনা। ঠিক আছে, সো ওয়ান, আমি যদি বলি এইরকম যে রিডিং ইজ অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাবিট, বললাম এরকম রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। তো এইখানে রিডিং, এই রিডিং দ্বারা কি চলমান বুঝাচ্ছে না স্থির বুঝাচ্ছে বলেন? স্থির, জিরান। তাহলে তাহলে এটা আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার কোনো সুযোগ আছে? এটা জিরান্ড। আচ্ছা, পরেরটাই যদি আমরা চলে যাই, এটার পরে আমরা বললাম এরকম বললাম যে
রিডিং বুকস ইজ মাই হবি। এখন এইখানে কি এই রিডিং দ্বারা কি চলমান বোঝাচ্ছে না স্থির? বলেন, এই রিডিং কি চলছে এখন? না স্যার, তাহলে এটা কি জিরান্ট হবে না পার্টিসিপল হবে? জিরান। আচ্ছা, এখন যদি আমি বলি এরকম, আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখলাম, এই রিডিং এর কাজটা কি কেউ করছে না করছে না? এটা কি চলছে না চলছে না? এটা চলমান, এটা হচ্ছে present। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমি যদি বলি এরকম যে আই লাইক রিডিং, স্যার আমি এটা জিরান। আমি রিডিং পছন্দ করি, আমি কি এই মুহূর্তে পড়ছি? স্যার এটা জিরান। জিরান। আচ্ছা, এখন আমি যদি বলি যে আই লাইক টিচিং হ্যামলেট, আই লাইক টিচিং হ্যামলেট, আমি হ্যামলেট পড়ানো পছন্দ করি। হ্যাঁ, এটা তো তো এখন কি আমি পড়াচ্ছি হ্যামলেট? তা এটাও কি হবে? জিরান্ট হবে। এখন আমি যদি বলি দিস ইজ মাই রিডিং রুম, এটা হচ্ছে আমার পড়ার রুম। এখন এই রিডিং কি কেউ পড়ছে এখন? নো না, স্যার। এটা জিরান। জিরান্ট হবে। এখন আমি যদি বলি আপনাকে আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, পার্টিসিপল। ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা যাবে না। সো এই পাথরটা কি ঘুরছে না ঘুরছে না? স্যার মুভ হয় না, স্থির। এটা কি ঘূর্ণায়মান পাথর? এটা কি স্থির আছে না চলছে? যে এই পাথরটা কোনটা বোঝাচ্ছে? চলছে। চলছে। তাহলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, হুম। রোলিং স্টোন। স্যার এখানে আরেকটা বিষয় আছে না স্যার, আর্টিকেলের পরে তো স্যার এডজেক্টিভ প্লাস নাউন এইভাবে হয়। আর 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 এডজেক্টিভ হইলে তো স্যার ওইটা ইয়ে হয়। আপনি আরো ক্লাস করতে হবে, ক্লাস করতে থাকেন। এটা হচ্ছে কিরকম বিষয়টা, যেমন কম্পাউন্ড নাউন হইতে পারে। এই যেমন এখানে দেখাইলাম যে রিডিং রুম, রিডিং রুম হচ্ছে কম্পাউন্ড নাউন, দুটি নাউন মিলে একটা নাউন। আর এখানে এই রোলিং স্টোন, ঘূর্ণায়মান পাথর, যে পাথরটা চলছে এটা এটাকে মডিফাই করে ফেলেছে। এখানে কিন্তু খুব গভীরভাবে চিন্তা করলে রুম সম্পর্কে, রিডিং কোন ধরনের রুম? রিডিং রুম। বাট জিরান্ডের ক্ষেত্রে এটা হয়ে গেল জিরান, কিন্তু এজেক্টিভের ক্ষেত্রে হয়তো আপনাকে এজেক্টিভ চিন্তা করতে হতে পারে। ঠিক আছে, সো এরকম কিছু ব্যাপার আছে কম্পাউন্ড নাউনে। যেমন আমি যদি বলি আপনাকে একটা এক্সাম্পল দিই, সুইমিং পুল, সুইমিং, SWIMING, আর সুইমিং পুল। এখন বলেন তো, এই সুইমিং পুলে কি এখন কেউ সুইমিং করতেছে? আমরা বলছি একটি সুইমিং পুল, তো একটি সুইমিং পুলে কি সুইমিং এখন চলমান আছে? না স্যার। তাহলে এটা কম্পাউন্ড নাউন হিসেবে এটা হয়ে গেল জিরান। ঠিক আছে, আমরা আরো যদি এক্সাম্পল দিই, ডু নট পুট ইউর হ্যান্ড ইনটু বয়লিং ওয়াটার, ফুটন্ত পানিতে হাত দিও না। পানিটা কি ফুটছে না ফুটছে না? উঠছে। So, আমরা তাহলে গতিশীল। তাহলে এটা হচ্ছে যে আমার ফুটছে, চলছে, এই তো ব্যাপারটা। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা এক্সাম্পল দিই, দেখুন পারেন কিনা। দিস ইজ আ রাইডিং স্কুল। জিরান। সো এই মুহূর্তে কেউ রাইডিং করছে না, স্কুল এখানে রাইডিং করছে না, সো জিরান। এই জিরান। 10টা এক্সাম্পল বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দিয়েছি আর কি। আপনি যদি স্থির অবস্থা কাজ বা চলমান দিয়ে এই 10টা সলভ করা যায়, তার মানে আমরা বলতে পারি যে 95% আমরা হচ্ছে যে
জিরান পার্টিসিপল এটা দিয়ে সলভ করতে পারবো। ইট ডাজন্ট মিন যে আমরা পড়ালেখা করব না, আমরা জেনারেল ওয়েতে ইন্টারন্যাশনাল সিস্টেমে পড়বো, বাট দ্য বিগিনিং ক্যান বি লাইক দিস। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আমি 10টা আরেকবার বলি, একটু দেখেন। হ্যাঁ, রিডিং সাবজেক্ট হিসাবে বসেছে স্থির অবস্থা জিরান। রিডিং বুকস স্থির, এই মুহূর্তে কেউ পড়ছে না জিরান। আইসোএম রিডিং, তাকে পড়তে দেখলাম চলমান প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখেন যে এই যে এইটা প্রথমটা, যেটা এই প্রথম যেটা আছে, প্রথম যেটা আমরা দেখেছি এটা জিরান, দ্বিতীয়টা জিরান, তৃতীয়টা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল, 4 নাম্বারটা হচ্ছে আমার জিরান, 5 হচ্ছে জিরান, 6 নাম্বার জিরান, 7 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল, 8 নাম্বার জিরান, 9 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল, 10 নাম্বার জিরান। কোনোটাতে প্রবলেম আছে? কোনোটাতে কি প্রবলেম আছে কিনা একটু জানাবেন। আনমিউট করে বলেন কোনোটায় প্রবলেম আছে কিনা। স্যার 10 নম্বরটা দিস ইজ এ রিডিং স্কুল। রাইডিং স্কুল ম্যাম, স্কুলে যে স্কুলে রাইডিং শেখানো হয়, তো এই মুহূর্তে কেউ কি করছে না, মানে রাইডিং করছে না, বুঝছেন? যেখানে রাইডিংটা কি করা হয়, শেখানো হয়। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপারটা। আমরা কি তাহলে আমাদের মতো করে এখন, যেহেতু আমাদের ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে জেরান পার্টিসিপল ভার্বের বেসিক, আমাদের মূল লক্ষ্য কিন্তু ফুলফিল, তাহলে আমরা আমাদের মতো করে এখন পড়লে কি কোনো অসুবিধা আছে? শুরু থেকে শেষ এখন তো আর হারানোর কোনো ভয় নাই, আছে? বলেন তো। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আমরা আমরা যদি এখন আমাদের মতো করে একদম বেসিক থেকে পড়ি, কারণ আমাদের মূল যেটা ছিল ভার্ব সেন্টেন্সের মধ্যে কিভাবে চিনবো, ভার্ব আমরা সেন্টেন্সের বাইরে কিভাবে চিনবো, ভার্বের শুরুতে কি থাকে, শেষে কি থাকে, ভার্ব কাকে বলে, হ্যাঁ, তারপর ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, ইনফিনিটিভ, জিরান পার্টিসিপলের বেসিক ব্যাপারটা, তাহলে আমরা এখন পড়বো। কিন্তু এটা টেনশন ছাড়া, কারণ আমি যখনই বিপদে পড়বো তখনই চলে যাব স্থির অবস্থা বা কাজ বুঝালে জিরান, চলমান বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল। দেখুন, আমি যদি খারাপ স্টুডেন্ট হই আর আমি যদি মনে করি যে আমি ভালো স্টুডেন্টের মতো সবই বুঝবো, এখন ব্রেন তো কুলাইতে হবে, আর একটা সময় তো দেওয়া লাগবে, আপনাকে পড়তে হবে, হয়তো আপনি আগে পড়ে আসবেন, ওইভাবে কাজটা করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন একটু পড়ালেখাটা করি। আমরা এটা বোঝার চেষ্টা করব যে নন ফাইনাইট ভার্ব থেকে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল আছে। তো একটা অপশনে যদি এরকম থাকে যে ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটাতে জিরান্ডও থাকে, নন ফাইনাইটও থাকে, দেন এটা কিন্তু টেনশন, কারণ নন ফাইনাইট থেকে তো আমাদের ইনফিনিটিভ জিরান পার্টিসিপলটা আসছে, আসছে না? বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। নন ফাইনাইট থেকে আমাদের ইনফিনিটিভ জিরান পার্টিসিপলটা আসছে। তো চলেন জিরান নিয়ে কথা বলি। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি নাউনের কাজ করে, অর্থাৎ ভার্বও নাউনের কাজ করে, তাহলে তাকে জিরান বলে। সো বেসিকলি জিরানটা হচ্ছে যে নাউনের মতো কাজ করবে, বাট তার উৎপত্তি তো ভার্ব থেকে। তো আমরা বলতে পারি জিরানটার সাথে ভার্ব ও থাকে, নাউনও থাকে, হ্যাঁ, যেহেতু ভার্ব থেকে আসছে, আলটিমেটলি সে কিন্তু নাউনের কাজ করে ফেলে।
বাট ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, তার ভার্ব থেকে। সো ভার্বের একটা ফ্লেভার থাকে তার মধ্যে। এটাকে যদি বলে ডাবল পার্টস অফ স্পিচ, তাহলে তো কিছু করার নাই আসলে, যে ভার্ব থেকে আসছে আবার জিরান। সো প্রেজেন্ট পার্টিসিপল কেও ডাবল পার্টস অফ স্পিচের কাতারে আপনি নিতে পারেন, বাট ইটস আ ম্যাটার অফ ডাউট। একটা শব্দ তো আসলে একটা পার্টস অফ স্পিচেই যাবে, তো সেই হিসাবে এদেরকে কোনো কোনো কারণে ডাবল পার্টস অফ স্পিচের কাতারে আপনি নিলেও নিতে পারেন। স্ট্রাকচার কেমন? ভার্বের সাথে আইএনজি। সো জিরান দেখতে কেমন যদি বলে, তাহলে আপনি কি বলবেন? ভার্ব প্লাস আইএনজি। সো জিরানটা দেখতে কেমন? ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? তো জিরান দেখতে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো জিরান মানে ভার্ব প্লাস আইএনজি হবে। ওকে। সো কাজ করবে নাউনের, তবে ভার্ব থেকে আসার কারণে আমরা হয়তো বলি যে ভার্ব প্লাস নাউনের কাজ করি। এখন জিরান কি অন্য পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে না? অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে না? উত্তর হচ্ছে পারে। হ্যাঁ। সো আমরা ওই রকম লেভেলে যেতে পারবো কিনা জানি না, আপনাদের জাস্ট ক্লাস শুরু হয়েছে। কিছু কিছু লাইভ ক্লাস দিব, আপনারা অ্যাক্টিভ থাকবেন, আমার পেজে থাকবেন, আমার ইউটিউবে থাকবেন। কিছু কিছু লাইভ ক্লাস দিয়ে ওইরকম ব্যাপার নিয়ে কথা বলবো যেগুলো কখনো পরীক্ষায় আসে না, বাট আপনার যদি একটা ফেসিনেশন কাজ করে, ইফ ইউ আর ভেরি ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ ইন ডিটেলস, দেন আপনি ওই ক্লাসগুলোতে জয়েন করবেন, যে কখন জিরান্ড অ্যাডভার্ব হতে পারে। হ্যাঁ, ওটা ডিফারেন্ট একটা কেস। তা আমরা যেটা দেখবো যে স্থির অবস্থাটা দিয়ে আমরা এই কাজগুলো করব, ঠিক আছে? স্থির অবস্থা বা কাজ দিয়ে ইংলিশ সলিউশন দিলে আমাকে পাবেন, ইংলিশ সলিউশন দিয়ে সার্চ করলে পাবেন। সো জিরান তো নিজেই একটা কাজ, তো এই কাজটা আর কেউ করবে না, তো পাশে যে থাকবে সেটা করবে না। যেমন রিডিং বুক, বুক কিন্তু রিডিং এর কাজ করে না। সুইমিং পুল, পুল কিন্তু সুইমিং এর কাজটা করে না। সে নিজেই তো একটা কাজ, তাহলে এটা তো আর কেউ করা লাগবে না এখানে, ঠিক আছে? রাইডিং স্কুল, স্কুল কিন্তু রাইডিং এর কাজটা করে না। দ্যাটস দ্য থিং আর কি। এগুলো আমার সিম্পল অবজারভেশন। এখন আপনারা, যেহেতু আমরা একটা সাদামাটা নিয়মে জিরানটা পার্টিসিপলটা পড়ে ফেলেছি, এখন আন্তর্জাতিক নিয়মে তো শিখতে চাইবেন, কি বলেন? আন্তর্জাতিক নিয়মে, যে আমি এমন একটা নিয়মে শিখবো যেটা পৃথিবীর যে কোনো জায়গায় চলবে, একদম মানে এর বাহিরে কোনো কিছু আর পড়া লাগবে না, ফুল প্যাকেজ। সেটা শেখার মতো অবস্থা কি আপনাদের আছে? বলেন আমাকে। জি স্যার। এখন কতজন আছে এটা একটা ব্যাপার আর কি। আপনারা কি ইন্টারন্যাশনাল নিয়মে শিখতে চান, যে এর বাইরে আর কিছু নাই? স্থির অবস্থা বা কাজ দিয়ে তো আমরা পড়লাম। আম, এখন যে নিয়মের বাহিরে আ- আর কোনো কিছু নাই, হ্যাঁ, এইটা কি কেউ উম, আচ্ছা, কয়েকজন বলেছেন। আচ্ছা, ফাইন। তো এখন ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে এটা, জিরান কি করবে? নাউনের কাজগুলো করবে। এখন নাউন কিসের কাজ করে, কোথায় বসে? নাউন বাক্যের সাবজেক্ট হয়, ভার্বের অবজেক্ট হয়, প্রেপোজিশনের অবজেক্ট হয়, কম্পাউন্ড নাউন হয়, দুটি নাউন মিলে একটা কমপ্লিমেন্ট হয়, কিছু ভার্বের পরে বসে সে নাউনের কাজ করে, মানে এই ভার্বগুলোর অবজেক্ট হয় আর কি। সো আন্তর্জাতিকভাবে এই 6টা নিয়ম হচ্ছে জিরান্ডের। আপনি যদি মনে করেন যে আমি ইন্টারন্যাশনালি বই পড়ে বুঝবো, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্কিল ইন আ ভেরি গ্রেটার লেভেল, দেন ইউ শুড লার্ন দি 6 functions of nouns and gerund of within a sentence. আপনারা যারা মনে করেন যে আমি ক্লাসের শুরু থেকে 1 ঘন্টা ক্লাস করে মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে গেল আজকের ক্লাসের, ডান, বাকিটা আমি নিজে নিজে পারবো, কিছু নিয়ম আছে যেটা বাসায় নিজে পড়ে পারবেন, আমার হেল্প লাগবে না। বাট এখন যে আলোচনাটা করব এটা হুইচ ইজ ভেরি ইন্টারন্যাশনাল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আই শুড সে, যে এইভাবে আপনি পড়লে ভালো। জিরান্ডের 6টা নিয়ম, যে বাক্যের সাবজেক্ট হিসাবে জিরান, ভার্বের অবজেক্ট হিসাবে জিরান, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে জিরান, কম্পাউন্ড নাউন মানে দুটি নাউন মিলে একটি নাউন, যেমন সুইমিং পুল বললাম, রিডিং বুকস বললাম, দুটো মিলে কিন্তু একটাই জিনিস, ঠিক আছে? রাইডিং স্কুল বললাম, হ্যাঁ। সো এই কম্পাউন্ড নাউন হিসেবে জিরান হতে পারে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি সাবজেক্ট সমান সমান, বাট ইন আ সেন্স কমপ্লিমেন্ট এডজেক্টিভ হতে পারে, বাট আমাদের পরীক্ষায় জিরান হিসাবে আসে। কয়েকটা ভার্বের পরে জিরান হয়, আমরা সেটাও করবো, ঠিক আছে? তো এখন কেউ আমাকে বলতে পারেন হয়তো যে আমি তো অবজেক্ট ভালো করে চিনি না। আমি বলেছি ক্লাসের পরে যাদের বেসিক খুবই সমস্যা, যে আমি একদম বেসিক থেকে শিখতে চাই, আজকে ভার্বের ক্লাস করেছি, আগের তো ক্লাসগুলো আমি করিনি, আমাকে আপনি আগের বেসিক ক্লাসগুলো দেন, আমি একটা লিস্ট করে 4-5টা ক্লাস দিব, যে গত ক্লাসে যারা চেয়েছেন আমি দিয়েছি কিন্তু। এবং যদি কাউকে রিপ্লাই না দিয়ে থাকে আমাকে আবার বলবেন যে আপনি তো আমাকে রিপ্লাই দেন না, আমাকে রিমাইন্ড দিতে হবে, কারণ আমার প্রতিদিন এত টেক্সট আসে যে খুব বেশি পিছনে পড়ে যায়। সো 2-4 দিন পরে আমাকে আবার নক দিতে হবে যে ভাইয়া এটা দিতে বলছিলেন, একটু আমাকে কাইন্ডলি যদি দেন। সো যদি মনে করেন যে আমি তো অবজেক্টটা চিনি না, তখন আমি আপনাকে অবজেক্টের ক্লাসটা দিব, যে ভাই আপনি হচ্ছে বা আপু আপনি অবজেক্টের ক্লাসটা করেন। ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি অবজেক্ট পাই, কাকে মানে ব্যক্তি, সো সেটা বাদ দিলাম।
এখন ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করে আমি উত্তরটা পাই সেটা হবে আমার অবজেক্ট। তো কোনো ভার্বকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাই সেটা অবজেক্ট। এইটার পরিবর্তে মাঝে মাঝে আমি ইট রিপ্লেস করতে পারি, মানে ইট বসানো কিন্তু যায় মাঝে মাঝে। দ্যাটস মাই পয়েন্ট অ্যাকচুয়ালি। সো আমি এখন যেই কথাটা বলার চেষ্টা করছি, আপনি দেখেন এটা বুঝেন কিনা, যে এই ছয়টা কার কার এই ছয়টা মুখস্থ আছে আমাকে একটু লিখে জানান বা মিউট করে জানান। এই ছয়টা কার কার মুখস্থ আছে, যে জিরানটা এইভাবেই শিখেছেন, স্থির অবস্থা কাজ বা চলমান দিয়ে না, জিরানটা আমি আসলে আন্তর্জাতিক মানটা মেনটেন করে আমি শিখেছি। কারা কারা আছেন আমাকে যদি কাইন্ডলি একটু জানান। স্যার আফটার সার্টেইন ভার্ব এটা একটু বলবেন এটা কি? হ্যাঁ, এটা আমরা পড়িয়ে ফেলবো একটু পরে, ম্যাম এটা পড়াবো, যে কিছু ভার্ব আছে যে এটা এদের পরে জিরান হয়। হ্যাঁ, ইট দিয়ে রিপ্লেস করা যায়। ব্যাপারটা হচ্ছে কি, নট অলওয়েজ। আমরা ক্লাসে একটা স্টুডেন্ট কিন্তু মানে সব স্টুডেন্ট একটা সিস্টেমে কোনোদিনও বুঝবে না। এক একটা স্টুডেন্ট এক একটা জিনিস বুঝবে। লাইক আমি যদি বলি এরকম যে আই লাইক টিচিং, আমি টিচিং পছন্দ করি। হ্যাঁ, তো আই লাইক টিচিং, আই লাইক ইট, আমি ইহা পছন্দ করি। তো মাঝে মাঝে অবজেক্টটাকে ইট দিয়ে রিপ্লেস করলে অর্থের কোনো পরিবর্তন হয় না। আর ডক্টর সাহেব, আপনি কি এটা বুঝতে পেরেছেন? মুয়াদ সাহেব? জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এইরকম কিছু বিষয় থাকে বুঝছেন, যে আমি অবজেক্টটাকে অনেক সময় ইট দ্বারা রিপ্লেস করতে পারি, বাট নট অলওয়েজ। তো ভিন্ন ভিন্ন ভাবে বলার কারণটা হচ্ছে কি, এক একটা স্টুডেন্ট এক এক ভাবে বুঝবে। আপনি যদি মনে করেন আমি যেই পদ্ধতিটা বুঝাচ্ছি এটাই বেস্ট পদ্ধতি, এটা ঠিক না, একদমই ঠিক না। আমার পড়া অনেকে বুঝবে না, কারণ আমি তো আসলে চেষ্টা করি মেজরিটি স্টুডেন্টের জন্য। এমন হতে পারে দুই চারজন অন্যদের পর আরো বেটার বুঝবে, আরো মানে ফিল করতে পারবে গ্রামারটা, ইট মে হ্যাপেন, এটা হতে পারে। সো আমি চেষ্টা করি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য যেটা বেনিফিটেড ওইটা চেষ্টা করি, কিন্তু আমি অলওয়েজ রাইট হবো এটা তো কখনো পসিবল না। বা আমার মেথডটাই কেন একটা মেথড হবে, মেথডও পড়তে পারেন। যেমন এখন যেটা বললাম, অনেকে ভাবতে পারেন অবজেক্ট চিনি না, তাহলে আমি চিনান্টের ক্ষেত্রে ইট দ্বারা রিপ্লেস করে দেখবো অর্থের কোনো ঝামেলা হয় কিনা। তো সেইভাবে ভিন্নভাবে চিন্তা করতে পারে। যেমন আবার অনেকে চিন্তা করতে পারে স্থির অবস্থা বা কাজ, কিন্তু আমি কি পরীক্ষার হলে এগুলো চিন্তা করবো কিনা, মানে অ্যাজ আ স্টুডেন্ট আমি তো এগুলো চিন্তা করবো না। আমি তো চিন্তা করবো এই ছয়টার মধ্যে কোনটা পড়ে, যে বাক্যের সাবজেক্ট হয়েছে, ভার্বের অবজেক্ট হয়েছে, প্রিপোজিশনের অবজেক্ট হয়েছে, কম্পাউন্ড নাউন হয়েছে, কমপ্লিমেন্ট হয়েছে। দেন একটা দিয়ে সলভ না হলে আমি আরেকটা জিনিস, একটা দিয়ে না হলে আমি আরেকটা জিনিস চেক করব। ঠিক আছে, তো আমরা একটু একটু করে প্র্যাকটিস করি। এখন দেখেন, এগুলো হচ্ছে বাক্যের সাবজেক্ট। সুইমিং, স্লিপিং, হান্টিং টাইগার্স ইজ ডেঞ্জারাস। এখানে বাঘ শিকার করাটা খুব ডেঞ্জারাস বুঝিয়েছে। তো আমাকে বলেন এরা সাবজেক্ট হিসাবে জিরান। এখন এই মুহূর্তে কিন্তু বাঘ কাউকে হান্টিং করছে না, বরং বাঘ শিকার করা বুঝিয়েছি, ইটস আ পার্ট অফ আ কম্পাউন্ড নাউন। এরা সাবজেক্ট হিসাবে জিরান, এইটুকুতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, ফাইন। এবার দেখেন তো, এগুলো অবজেক্ট হয়েছে। আমরা এই দুইটা বাদ দিলাম, বাদ দিয়ে বাকি দুইটা চিন্তা করেন। এই দুইটা নিয়ে আমরা পরে আবার কথা বলবো। যে আই লাইক রিডিং, আই লাইক টিচিং হ্যামলেট, এই অবজেক্ট হয়েছে। এই দুটা যে জিরান্ড অবজেক্ট হিসাবে, এতে কারো কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। সো দেন মুভ টু দ্য নেক্সট ওয়ান। এখন দেখেন কমপ্লিমেন্টটা কি একটু বলি, ভালো করে বুঝেন। হিজ বেস্ট হবি ইজ ফিশিং। আচ্ছা, এই মুহূর্তে কি কে সে সে ফিশিং করছে? কেউ কি ফিশিং করছে বুঝাইছে এই মুহূর্তে? না না স্যার। স্যার, এই স্থির বলতে। কমপ্লিমেন্টের ক্ষেত্রে যেটা করবেন, মাঝখানের ভার্বটা মুছে দেন। মুছে দিয়ে দেখেন দুইটা এক জিনিস, বা সমান চিহ্ন দিয়ে দেখেন। এখানে এই মুহূর্তে কেউ দেখছে না, কেউ বিশ্বাসও করছে না। যেটা সিইং সেটাই বিলিভিং। এটাও জিরান, এটাও জিরান। যদি এই মুহূর্তে কেউ বিশ্বাস করতো, এই মুহূর্তে কেউ দেখতো, তাহলে এটা পার্টিসিপেল চিন্তা করতাম। এই মুহূর্তে কেউ ঘুমাইলে তখন এটা বলতাম। যেমন আমি যদি বলি আ স্লিপিং চাইল্ড, আ স্লিপিং চাইল্ড, একটা ঘুমন্ত বাচ্চা, যে বাচ্চাটা ঘুমোচ্ছে। এখন কি বাচ্চাটা ঘুমোচ্ছে না ঘুমাচ্ছে না বলেন? এখন ঘুমাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে আমার প্রেজেন্ট এটা প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল। তাহলে দেখেন তো, বাকি যে এখানে যে তিনটে এক্সাম্পল আছে, হিজ বেস্ট হবি, ফিশিং, কনস্ট্যান্ট হ্যাবিট, স্লিপিং, সিং, বিলিভিং, দুটা কিন্তু একই, তাই না? যে এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট অফ
ভার্ব অর Subject. সাবজেক্ট, মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। এখানে বেস্ট হবিটা কি? ফিশিংটা। এই মুহূর্তে কেউ ফিশিং করছে না, মানে সমান সমান। কমপ্লিমেন্ট যারা বুঝেন না, পরের কোন একটা ক্লাসে হয়তো পড়বেন। যেমন আমি যদি বলি এরকম, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই আর স্টুডেন্ট দুইটা মিলে একজন, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। গত ক্লাস করার পরে যারা বলেছেন বেসিকে প্রবলেম, তাদেরকে কিন্তু আমি অবজেক্টের ক্লাস, কমপ্লিমেন্টের ক্লাস, ফাইনাইট ভার্বের ক্লাস, ফ্রেজ ক্লোজের ক্লাস আমি দিয়েছি, 4টা ক্লাস দিয়েছি। সো আজকের ক্লাসে যারা আমার সাথে নতুন জয়েন করেছেন, ক্লাস করছেন, ক্লাসের পরে হোয়াটসঅ্যাপে আমাকে বলবেন যে ভাইয়া আমার তো বেসিকে একটা সমস্যা আছে, আপনি আমাকে বেসিক 5টা ক্লাস দেন বা 6টা 7টা ক্লাস দেন, ওই ছোট ছোট ক্লাস 15 মিনিট 10 মিনিট, আপনি ওইগুলো আগে করেন। করার পর পৃথিবীর যে কোনো টিচারের ক্লাসে বসেন, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার। মানে এভরিথিং উইল বি ইজিয়ার ফর ইউ, ইউ উইল ক্যাচ এভরিথিং, ইউ উইল ফিল দ্য গ্রামারটা আপনি ফিল করতে পারবেন। যেমন এখানে হবি মানে ফিশিং, ফিশিং মানে হবিটা বুঝাচ্ছে। এখানে এই মুহূর্তে কেউ ফিশিং করছে না, এটা চলছে না, এটা স্থির অবস্থা বা কাজ। সো এটা জিরান, যে সিইং ইজ বিলিভিং, এই মুহূর্তে কেউ বিশ্বাস করছে না, এই মুহূর্তে কেউ দেখছে না। পরীক্ষার হলে কি মাথাটা ঠান্ডা রাখা সম্ভব? জি স্যার। ওকে, হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিব, 019766061660। আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে টেক্সট করেন 019766606160। সো আপনি যদি বলেন আমাকে বেসিকের ক্লাসগুলো দেন, তাহলে আমি 6-7টা ক্লাস দিব। আপনি ওইগুলো দেখবেন, দেখে ক্লাস করেন। আই 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 প্রমিস ইউ, ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার। আপনি কিন্তু খুব ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? যাদের এগুলো একটু সমস্যা হয়, তারা আমার কাছ থেকে শর্টকাটে শিখবেন। বাট আমরা 2 ঘন্টার ক্লাসে আমরা বিস্তারিত বলবো, বেসিক টু অ্যাডভান্স পড়বো। আমরা জানি প্রেপোজিশনের পরে একটি শব্দ বসলে হচ্ছে নাউন। সো এই যে প্রেপোজিশনের পরে আছে, তাহলে জিরান্ড এবং জিরান্ড, ঠিক আছে? এইটাও আমরা বেসিক ক্লাসে আছে, আমরা বলেছি। আপনি না করে থাকলে সেটা আমাকে বলবেন বেসিক ক্লাসে। 2টা এক্সাম্পল রাখলাম এখানে। ওকে, সো প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে, মানে প্রেপোজিশনের পরে একটি শব্দ থাকলে নাউন, সো ভার্ব প্লাস আইএনজিটা জিরান্ট হবে। কারো কি কোনো অসুবিধা আছে এইটুকুতে? স্যার। আচ্ছা, আবার আমি হচ্ছে যে শুরুর দিকের এটা দেখাই, এই যে এটা দেখেন তো, বাকেট সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে, কম্পাউন্ড নাউন হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে আমরা মোটামুটি পড়ে ফেলেছি না জিরান্টের ব্যাপারগুলো? স্থির অবস্থা বা কাজ, আর এই পদ্ধতিতে যদি পড়েন কারো কোনো অসুবিধা হওয়ার কথা বলেন তো? কথা না। এবং আমরা প্রচুর প্র্যাকটিস করব। আর আমি তো বিগত বছরের প্রশ্নগুলোকে অবজার্ভ করি, সো কোনো অসুবিধা নাই, আপনি অবশ্যই জিরান পার্টিসিপলের প্রশ্ন আনসার করতে পারবেন। আমরা প্র্যাকটিস করে যদি কোনো ব্যতিক্রম বা অন্য কিছু পাই, সেটা নিয়ে প্রয়োজনে আলোচনা করব, আমার সাথেও কথা বলতে পারেন। আমরা কোনো না কোনো একটা ওয়ে বের করব। আমি অলওয়েজ বিগত বছরের প্রশ্নগুলো দেখি, লাইক হচ্ছে যে 24-এর সকল প্রশ্ন টাইপ করা আছে। যেমন আপনাদেরকে যদি বলি, আমি দেখাই, যদি আমি সারাদিনই আপনাদের নিয়ে কাজ করি, চলেন যেহেতু কথাটা আসছে তারপর আমি একটু বলি। আহ, এই হচ্ছে ধরেন আমার রিসেন্ট কোয়েশ্চেন 2024, একটা ফাইল দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 2024 সালে বাংলাদেশে যত পরীক্ষা হয়েছে, এই সবগুলো প্রশ্ন ক্লাসের আগেও আমি বসে দেখি যে কি আসে। এই রাইট ফর্ম অফ ভার্বের লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব প্লাস আইএনজি আসে। হ্যাঁ, এইভাবে আমি দেখি বাংলাদেশে 2024 সালে সবে যে প্রাইমারির পরীক্ষায় কি আসতেছে। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তাহলে ওয়াকিং জিরান পারা যাবে কিনা বলেন? জি স্যার, পারা যাবে। তো এইভাবে আমি প্রশ্নগুলো দেখি, দেখে কিন্তু তারপরে আমি আপনাদেরকে বলি। যেমন এইটা দিয়ে দেখিয়েছি, শি কপিড দ্য ওয়ার্ড। তো এখানে কপিডটা যে ভার্ব, আমি এভাবে বিগত বছরের প্রশ্ন দেখি। যেমন এইটা, আই ওয়াটার দ্য প্লান্ট, ওয়াটার যে ভার্ব, উইথ এ বিউটি এর পরে ভার্ব আসলে আইএনজি, আমি দেখি কোনটা আসে পরীক্ষায়, আজকের ক্লাসের সাথে কোনটা রিলেটেড, ওইগুলো দেখে কিন্তু পড়াই। তো সেই ক্ষেত্রে আমি নিয়মিত প্রশ্ন দেখি, কোনোটা যদি দেখি যে আমার পড়ানোর বাইরে আছে, সেটা হয়তো আমি খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাড করি। তো এইভাবে আমি, যেমন ট্রমা থেকে ট্রমাটাইজ পড়িয়েছি না, বলেন? আমাদের ভার্বের লিস্টে ছিল না, বলেন তো?
ইয়েস স্যার ছিল। স্যার হ্যাঁ, তো এইভাবে হচ্ছে ব্যাপারটা। তো আমি ধরেন আপনাদেরকে যে শর্টকাটে পড়াই আর যাই পড়াই না কেন, আমি কোয়েশ্চেনের ব্যাপারে আমি যথেষ্ট সতর্ক থাকি যে বাংলাদেশে কোন পরীক্ষায় কি আসে না আসে, ঠিক আছে? সো টেনশন ছাড়া আপনি পড়তে থাকেন, আপনার যে কোনো সহযোগিতায়। যেমন এই ফাইলটা টাইপ করতে আমার প্রায় খরচ গিয়েছে 3000 টাকা 2024-এর প্রশ্নগুলো করার জন্য। সো প্রতিদিনই আপনাদের জন্য কাজ করা হচ্ছে, আপনি একদম নিশ্চিন্তে পড়েন, আপনার জন্য আমরাই কাজ করছি। এবার ভার্বাল নাউন নিয়ে একটু কথা বলি। জিরান্ডের পূর্বে দি পরে অফ থাকলে আমরা এটাকে ভার্বাল নাউন বলি। এটা ইন্ডিয়ান লেখকরা এটাকে একটা গ্রামাটিক্যাল রুলস দিয়েছেন যে জিরান্ডের পূর্বে যদি দি থাকে পরে যদি অফ থাকে সেটাকে ভার্বাল নাউন বলা হয়। জিরান্ডের পূর্বে দি পরে যদি অফ থাকে তাকে আমরা কি বলি? ভার্বাল নাউন বলি। এই যে জিরান্ড আছে তার পূর্বে দি এবং পরে যদি অফ থাকে তাকে আমরা কি বলি? ভার্বাল নাউন বলি। ঠিক আছে? যেমন দেখেন, দ্য রাইটিং অফ দ্য গার্ল, যদি কোনো কারণে শুধু এই শব্দটা কি জানতে চায় আপনি কিন্তু জিরান দিতে পারেন। বাট এই স্ট্রাকচারে যদি বলে যে ভার্বাল নাউন জিরান দুইটা, তখন কিন্তু উনি ভার্বাল নাউনটাই জানতে চাচ্ছে টিচার। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জিরানের পূর্বে দিয়ে পরে অফ থাকলে তাকে কি বলতে পারেন? ভার্বাল নাউন বলতে পারেন। কথাটা কি বুঝতে পেরেছেন? স্যার যদি এক্সামে ভার্বাল নাউন জিরান দুইটা অপশন থাকে তাহলে প্রায়োরিটি কোনটা পাবে? প্রথম হচ্ছে আপনি টেনশন করবেন, দ্বিতীয় হচ্ছে জিরান্ডের পূর্বে দিয়ে পরে অফ থাকলে আপনি যত ছোটটা দিতে পারেন। ভার্বাল নাউনটা দিলে তো জিরান্ড হয়ে গেল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ভার্বাল নাউনটা দিবেন। তার উপরে প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করে। প্রশ্নকর্তা ধরেন ভার্বাল নাউন সম্পর্কে তার আইডিয়া নাই, সে জিরান মনে করে দিল, কোন একটা জায়গা থেকে কপি পেস্ট করলো, পরে এসে দিয়ে দিল জিরান। সো এই ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপারটা আর কি। আপনার থেকে দোষ বেশি হচ্ছে প্রশ্নকর্তার। ফাইন। সো ভার্বাল নাউনটা আমরা পড়ে ফেললাম। এখন কি আমরা পার্টিসিপল নিয়ে কথা বলতে কোনো অসুবিধা আছে? আমাদের তো জিরান্টের ইন্টারন্যাশনাল যে কনসেপ্টটা সেই কনসেপ্টে আমরা পড়লাম। তার মধ্যে কম্পাউন্ড নাউন নিয়ে আমরা এক্সাম্পল দেখেছি। আমরা নির্দিষ্ট কিছু ভার্বের পরে যে জিরান্ট হয় সেটা আমরা আরেকটু পরে আসবো। আমরা এখন পার্টিসিপল নিয়ে পড়লে কারো কি কোনো এরকম হয় যে আমার বেশি লোড হয়ে যাচ্ছে, বেশি নিয়ম হয়ে যাচ্ছে, আমি নিতে পারতেছি না, ব্যাপারগুলো প্যাচ লাগতেছে, এরকম কেউ আছেন? তাহলে আমার সাথে কথা বলেন, তাহলে আপনাকে আমি একটু ইজি করে দিই যে এই জায়গাটায় আমার প্যাচ লাগে। না স্যার। আছেন? হ্যাঁ, সবাই চিন্তা করে বলেন, কারো প্যাচ লাগলে বলেন, আপনি আমার সাথে আনমিউট করে কথা বলেন, দেন আমি আপনার সাথে কথা বলে আমরা পার্টিসিপলে যাব আর কি। যে কোনো সমস্যা বলবেন, আমরা জানি দুর্বল স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য তো বললাম আমি 5-7টা বেসিক ক্লাস রেখেছি। আজকে যদি একটু কম বুঝেন তাহলে আপনি ওই ক্লাসগুলো করে নেক্সট ক্লাস থেকে জয়েন করেন, এবং ইনশাল্লাহ যে কোনো ক্লাস আপনি বেটার বুঝবেন। যেমন নেক্সট ক্লাসও কিন্তু ভার্ব নিয়ে কথা হবে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, পজিটিভ ভার্ব, মডাল ভার্ব। সো আই হোপ if you want to enjoy that class, you must complete the basic classes first, at least 5 to 6 classes, very basic. Duration is 20 minutes, 20 মিনিট করে। সো এরূপ কেউ থাকলে বলবেন। ওকে, ফাইন। হ্যাঁ, মুয়াদ সাহেব আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব, আজকে এর মধ্যেই চেষ্টা করব। আমরা এখন যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে যে পার্টিসিপল নিয়ে পড়বো। হ্যাঁ, পার্টিসিপলের ব্যাপারটা নিয়ে পড়বো। এই যে পার্টিসিপল 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপল মানে জিরান্ডের মতো ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা ভার্বাল এজেক্টিভও বলতে পারি। সো প্রেজেন্ট পার্টিসিপলের আরেকটা নাম হচ্ছে ভার্বাল এজেক্টিভ। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কি হ্যাভিং প্লাস বি3, যেটা এটা হচ্ছে যে পারফেক্ট পার্টিসিপল। সো আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা যখন ব্যবহার করি এটাকে পাস্ট পার্টিসিপল বলি। পাস্ট পার্টিসিপলটা নাউনের পূর্বে বসতে পারে, যেমন আর রিটায়ার্ড অফিসার, আর লস্ট অপরচুনিটি। সো এই এক্সাম্পল গুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে পার্টিসিপল মানে হচ্ছে যে এজেক্টিভের মতো কাজ করবে, যার আরেকটা নাম আমরা দিয়ে দিলাম, যে পার্টিসিপলের অপর আরেকটা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে ভার্বাল এজেক্টিভ। পার্টিসিপলের অপর আরেকটা নাম কি? ভার্বাল এজেক্টিভ। তো এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? সো ফাইন। আমরা প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুগ হয়ে যদি এজেক্টিভের কাজ করে, অর্থাৎ ভার্ব এজেক্টিভের কাজ করে, তাহলে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। প্রেজেন্ট পার্টিসিপলের অপর নাম ভার্বাল এজেক্টিভ, কারণ সে ভার্ব থেকে আসছে। দেখতে কেমন? ভার্ব প্লাস আইএনজি। এটা আমরা বোঝার উপায় কি? আমরা এই সিস্টেমে একটু বুঝবো, ঠিক আছে? এই যে সিস্টেমটা আছে এখন, আমরা এই সিস্টেমে বুঝবো। এটা কোন সিস্টেম? সেটা হচ্ছে যে আপনার লাইক চলমানটা দিয়ে প্রথমে বুঝবো। যদি আমরা চলমান অবস্থা বুঝাই তাহলে সেটা কি হয়ে যাবে আমার?
যে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে চলমান বুঝালে। তাছাড়া আরো কি হতে পারে, ইয়ে অন্তমান, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন। ইয়ে অন্তমানের মানেটা কি? ইয়ে অন্তমান হচ্ছে যে মনে করেন ঘূর্ণায়মান, চলন্ত, ফুটন্ত। যেমন চলন্ত গাড়ি থেকে লাফ দিও না, ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জমে না। ঠিক আছে? যে ফুটন্ত গোলাপ দেখতে খুব সুন্দর, ইয়ে দিয়ে যদি বলি কাজটি করে সে আমার সাথে দেখা করলো। আম, এই এই হচ্ছে ব্যাপারটা। সো প্রথম দুইটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি প্রেজেন্ট পার্টিসিপলের কাজটা করতে পারবেন। এই প্রথম দুটি কথা প্রেজেন্ট পার্টিসিপলের সাথে মিলিয়ে পড়তে কি খুব বেশি অসুবিধা হওয়ার কথা? কি বলেন আপনারা? ইজি না প্রেজেন্ট পার্টিসিপল? একটু আনমিউট করে বলেন তো এক দুজন যে আহ জি স্যার। চলো। আচ্ছা, জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ফাইন। সো আমরা এক্সাম্পল দেখি, তারপর প্রেজেন্ট পার্টিসিপলের একটা অ্যাডভান্স লেভেলে করব। এই জিনিস যদি কেউ নিতে পারেন এগুলো, যেমন প্রেজেন্ট পার্টিসিপলের কাজটি যে করেছে সে প্রায় সময় পাশে থাকে, এটা তো চলমান কাজ। তাহলে কে চলছে, কে সাঁতার কাটছে, কে খাচ্ছে, কে নাচতেছে, কে ঘুমোচ্ছে, সে কাছাকাছি থাকা লাগবে না? এখন যে কাজটা করছে সে যদি না থাকে, এটা যদি শুধু একটা কাজই হয়, তাহলে কি এটা প্রেজেন্ট পার্টিসিপল হওয়া সম্ভব বলেন তো? না স্যার। না। না আমি স্যার, যদি না বলি স্যার, কারণ আম, এটা তো অ্যাডজেক্টিভের কাজ করবে, নাউন তো এখানে থাকবেই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এই তো ধরতে পেরেছেন ব্যাপারটা। ধরুন আমি বললাম যে সুইমিং, শুধু সুইমিং দেখে বোঝা যাবে না জিরান্ডা পার্টিসিপল। এখন যদি বলি শি ইজ সুইমিং, আই স হার সুইমিং, আমি যদি বলি সুইমিং পুল, তাহলে পুল কিন্তু সুইমিং করছে না। সো দিস ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, ওয়াকিং বললাম, শুধু ওয়াকিং দিয়ে করা যাবে না। ওয়াকিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ, শি ইজ ওয়াকিং, আ ওয়াকিং স্টিক আমাকে বুঝতে হবে। আমি যদি বলি আ ওয়াকিং স্টিক, একটা হাঁটার লাঠি, আচ্ছা হাঁটছে কি এখানে আছে? না স্যার, এটা কম্পাউন্ড নাউন হিসেবে জেরান্ড হবে। জিরান্ড হচ্ছে মানে হাঁটার জন্য লাঠি। এখন যদি বলি দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং, এটা পার্টিসিপল, কারণ ওল্ড ম্যান হাঁটতেছে। হাঁটতেছে, গতিশীল এক্স্যাক্টলি। অবস্থা। হ্যাঁ, সো আপনারা যত মানে বেসিকটা শর্টকাটে পড়ার পরে যত রিডিং পড়বেন ব্যাপারগুলো তত চমৎকার হবে। যেমন এই তিনটে এক্সাম্পল দেখেন। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা যাবে না। রোলিং এর কাজ কিন্তু স্টোন করছে, সো প্রেজেন্ট পার্টিসিপল। শি ইজ সুইমিং, সে সাঁতার কাটছে, সো সো প্রেজেন্ট পার্টিসিপল। আই সো আ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখিকে দেখলাম, সো ফ্লাইং হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। কোনো অসুবিধা আছে বলেন তো? নো না স্যার। স্যার। আচ্ছা, যেহেতু জিরান প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমাদের প্যাচ নাই, তাহলে আমরা কি প্রেজেন্ট পার্টিসিপলের একটা অ্যাডভান্স রুল পড়তে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা? না স্যার, পড়ান। না স্যার। আচ্ছা, মানে একেবারে বেশি অ্যাডভান্স না, বাট কিছু স্টুডেন্ট ভুল করতে পারে আমাদের দেশে, যেটাকে আমরা ডেংলিং মডিফায়ার বলি। আজকে আমাদের সময় তো হচ্ছে 8টা পর্যন্ত, হাফ এন আওয়ারে আমরা যা পড়তে পারি, যদি হাফ এন আওয়ারে আমরা ডেংলিং মডিফায়ারে যেতে পারি, দেন ইট উইল বি ফ্যান্টাস্টিক ফর আস, যে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ভেরি অ্যাডভান্স লেভেলটাও জানতে পারবো। তারপরেও আমার কাছে মনে হয় আপনাদের এই মুহূর্তে মাথা ব্যথা করার কথা না। আপনারা ব্যাপারটা এনজয় করার কথা, যে জিরান প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু আমি একটা সেন্টেন্সই শিখে ফেলেছি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের একটা অ্যাডভান্স নিয়ম, একটু অন্যরকম একটা নিয়ম পড়লে কোনো অসুবিধে থাকার কথা না, আই হোপ। সো প্রেজেন্ট পার্টিসিপলের আমরা যে নিয়মটা একটু পড়বো, যে অনেকে পরীক্ষায় আসলে ভুল করতে পারে, সেটা হচ্ছে দুটি কাজের মধ্যে পূর্বের যে কাজটি, কমায়ের পূর্বের যে কাজটি, এটা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়। ব্যাপারটা এইটা হচ্ছে এই নিয়মটা, দুটি কাজের মধ্যে পূর্বের কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, এই যে পার্টিসিপল হয়। যেমন একটু খেয়াল করে দেখেন, কামিং টু ক্লাস, ক্লাসে আসার পরে দ্য টিচার টট আস ইংলিশ, তাহলে আগে ক্লাসে আসছে, তারপরে তিনি আমাদেরকে ইংরেজি শিখিয়েছে। তো এই যে কামিংটা আছে, কামিংটা আসলে কে আসার কাজটা করেছে? দ্য টিচার, কিন্তু দূরে বসেছে কিন্তু দেখেন, তাহলে কমায়ের পূর্বের কাজটা প্রেজেন্ট পার্টিসিপল। আমার কথা কি বুঝতে পেরেছেন? আবার প্লিজ স্যার। মানে দুটি কাজের মধ্যে কমায়ের পূর্বের কাজটি প্রেজেন্ট পার্টিসিপল। দুটি কাজের মধ্যে কমায়ের পূর্বের কাজটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝছি স্যার। হ্যাঁ, মানে একটু পূর্বে আছে আর কি, আমরা তো প্রেজেন্ট পার্টিসিপল যে কাজটা করে। সো হ্যাঁ, পূর্বের কাজটা পারা যাবে না, কি বলেন?
जी सर। যেমন এই এক্সাম্পলটা দেখেন, পরীক্ষায় আসে, গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট। তাহলে এখানে গোয়িংটা কি? আগামী বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট এটা। বলেন। प्रेजेंट पार्टिसिपल। কারো অসুবিধা আছে এটাতে? नो सर। ওকে ফাইন। সো ইটস রিয়েলি ইজি। ঠিক আছে, সো নাও আমরা হচ্ছে যে ভার্বের আরেকটু ভালো একটা ফর্মে যাই। আমরা সময় পেলে পড়ে ফেলবো। এই যে বলা হয় এটা, সময় যখন পাবো তখন আমরা ভিং মডিফায়ারটা পড়বো। নো প্রবলেম এট অল। আমাকে এখন বলেন, হি ইজ কনসিডারিং ড্যাশ দেয়ার। চ্যাট বক্সে আনসার লিখেন। বলার দরকার নেই, এই দুটি প্রশ্নের আনসার আপনারা করেন। আর একটা গোয়িং আর একটা সুইমিং। দুইটাই হচ্ছে আমাদের আইএনজি। আমরা এখন পড়বো কতগুলো ভার্ব আছে যাদের পরে আরেকটা ভার্ব আসলে আইএনজি, এবং সেটা হচ্ছে আমাদের জিরান্ড হয়। ঠিক আছে, সো কনসিডার এর পরে ভার্ব আসলে আইএনজি। অনেকে ভাবতে পারেন কনসিডারিং আছে, গোয়িং হবে। কনসিডার এর পরে ভার্ব আসলে আইএনজি, এটা কনসিডার থাকো, কনসিডারেট থাকো, কনসিডারিং থাকো, কনসিডারেট ডায়রিয়া হয়ে যাক, এরপরে ভার্ব আসলে আইএনজি। সো ইনজু এর পরে ভার্ব আসলে আইএনজি এবং এটা জিরান। আমরা বলেছিলাম না কতগুলো ভার্ব আছে যাদের পরে আরেকটা ভার্ব আসলে কি হবে, যে জিরান্ড হবে, সেই নিয়মটা আমরা পড়বো। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। সো পিকিউএফসি মার্কা দেশের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, এটা পারফেক্ট পার্টিসিপল আর কি। হ্যাঁ, এই জন্য অথবা দিয়ে অর দিয়ে এটা ঠিক করে দিলাম, পারফেক্ট পার্টিসিপল। তো এখন দেখেন যে পিকিউএফসি মার্কা দেশের পরে ভার্ব আসলে আইএনজি, মুখস্থ করে ডান লিখবেন। প্র্যাকটিস, প্রিপার, পোস্টপন, কুইট। প্র্যাকটিস, প্রিপার, পোস্টপন, কুইট। প্র্যাকটিস, প্রিপার, পোস্টপন, কুইট। এটা মুখস্থ করে ডান লিখেন। তার কনসিডারও তো হয়, কনসিডার, কমপ্লিট, কন্টিনিউ। তার প্রিফারের পর টু বসে না? মুখস্থ করে ডান লিখেন। আপনারা যেভাবে পড়বেন পড়বেন হচ্ছে এইভাবে, প্র্যাকটিস, প্রিপার, পোস্টপন, কুইট, ফিনিশ, কমপ্লিট, কনসিডার, মিস, মাইন্ড, মেনশন, অ্যাভয়েড, এভাবে পড়বেন। প্র্যাকটিস, প্রিপার, পোস্টপন, কুইট, ফিনিশ, কমপ্লিট, কনসিডার, কন্টিনিউ, ফিনিশ, কমপ্লিট, কনসিডার, কন্টিনিউ, কন্টেমপ্লেট, ফিনিশ, কমপ্লিট, কনসিডার, কন্টিনিউ, কন্টেমপ্লেট, কন্টিনিউ, কন্টেমপ্লেট। জিরান্ড হয়, আমরা পড়েছি না কিছু ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয় এবং জিরান্ড হয়। আবার আপনি এটা দিয়ে পড়েন মার্কা দিয়ে, মিস, মাইন্ড, মেনশন, অ্যাভয়েড, রিগ্রেট, কিপ এডমিট। মিস, মাইন্ড, মেনশন, অ্যাভয়েড, রিগ্রেট, কিপ এডমিট। মিস, মাইন্ড, মেনশন, অ্যাভয়েড, রিগ্রেট, কিপ এডমিট। তারপর হচ্ছে দেশ, ডিসলাইক, লাইক, এনজয়, স্টার্ট, স্টপ, হেজিটেট। ডিসলাইক, লাইক, এনজয়, স্টার্ট, স্টপ, হেজিটেট, হেট। মুখস্থ হলে ডান লিখেন। তো আমরা যে বলেছিলাম কিছু ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে আইএনজি হয় এবং জিরান্ড হয়। সো প্র্যাকটিস, প্রিপার, পোস্টপন, কুইট, ফিনিশ, কমপ্লিট, কনসিডার, কন্টিনিউ, মিস, মাইন্ড, মেনশন, অ্যাভয়েড, রিগ্রেট, কিপ এডমিট, ডিসলাইক, লাইক, এনজয়, স্টার্ট, স্টপ, হেজিটেট।
কারা কারা এটা মুখস্থ পারেন বলেন তো, ডান লিখেন, কারা কারা পারেন? হ্যাঁ, স্লিপিং জিরান্ট হবে, কারণ স্টার্ট স্টপের পরে এটা অবজেক্ট হয়েছে। হি স্টার্ট হোয়াট, হি স্টার্টস ইট, সেটা শুরু করলো, এটা অবজেক্ট হয়েছে। এই জন্য বললাম যে ওটা আমরা পরে পড়াচ্ছি যেটা। হুম, ওকে স্যার গুড। এখানে ঘুমানো চলমান না স্যার? না, সে একটা কাজ শুরু করলো, সে এমনও হতে পারে সে টিচিং শুরু করলো, হি স্টার্টেড টিচিং, এটা আমার একটা পেশা, আমি টিচিং শুরু করলাম। হি স্টার্টেড ডান্সিং, সে ডান্সিং শুরু করলো, এটা অবজেক্ট হয়েছে। ইট ডাজন্ট মিন যে আহ, ধরেন হি স্টার্টস, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটে হয় না, এটা তো পাস্ট ইনডিফিনিটে করতে হবে। হি স্টার্টেড স্লিপিং, সে ঘুমাইতে শুরু করলো, সো সে এটা একটা কাজ শুরু করলো, এটা অবজেক্ট হয়েছে। জি স্যার। কারণ ওই যে স্টার্ট অর্থ শুরু করা, তো আপনার কাছে মনে হয় ঘুমটা শুরু হয়েছে, আসলে স্টার্টের অবজেক্ট বা স্টপের অবজেক্ট। যেমন পরীক্ষার হলে যদি বলি আপনাকে স্টপ রাইটিং, মানে একটা কাজ আপনি স্টপ করেন, হ্যাঁ, ও হচ্ছে ব্যাপারটা। Right. জি স্যার, জি স্যার। আমরা তাহলে জিরান্ডের এবং পার্টিসিপলের প্যাকেজটা কমপ্লিট কিনা আমাকে বলেন। জিরান্ডের যত সিস্টেম ছিল, পার্টিসিপলের যত সিস্টেম ছিল, মোটামুটি আমরা পড়েছি না? জি স্যার। তাহলে আমরা যদি এখন আইএনজি যুক্ত কতগুলো নিয়ম পড়ি, যেমন যেহেতু নন ফাইনাইট মানে আমরা আইএনজি বা টু, আমরা যদি আইএনজি আর টু এর আরো অনেকগুলো নিয়ম পড়ি, কারো কি কোনো সমস্যা আছে, প্রেশার হয়? কেউ আছেন যে মাথা ব্যথা করে এগুলো পড়তেছি, আমার তো আসলে এত রোল, আমি কি করব বুঝতে পারতেছি না, পাগল হয়ে যাচ্ছি, এরূপ কোনো কেউ আছেন না যেগুলো স্যার। না স্যার। না থাকলে কথা বলেন, তাহলে আমি আপনার জন্য অন্যরকম ভাবে বলবো। কেউ যদি থাকেন যে না, একদিনে এত রোল, আমি কি পড়বো, আমি তো কিছুই পারি না, এই জন্য বলছি যে দয়া করে ক্লাসের পরে আমাকে বলবেন যে আমাকে কিছু বেসিক ক্লাস দেন। আই হোপ মাথা ব্যথা কমানোর জন্য ইংরেজিতে বেসিক ক্লাস করতে হবে আমার আগে, হ্যাঁ। তো চলেন আমরা আমাদের মতো করে আবার পড়ি। বাংলা বাক্যে দ্বিরুক্তি বুঝালে ইংরেজিতে আইএনজি হয়। দ্বিরুক্তি মানে দুইবার হলে, যেমন সে নাচতে নাচতে চলে গেল, ই ওয়েন্ট আওয়ে ডান্সিং, বাংলা বাক্যে দ্বিরুক্তি বুঝালে ইংরেজিতে আইএনজি। কারো কি কোনো অসুবিধা আছে এটাতে বলেন তো? না স্যার। বাংলা বাক্যে দ্বিরুক্তি বুঝালে ইংরেজিতে কি? আইএনজি। সো নো প্রবলেম এট অল, এটা প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আমাদের হয়, চলছে। যেমন পরীক্ষায় আসে, দ্য বেবি কেম টু মি লাফিং, শিশুটি আমার কাছে কি করলো? হাসতে হাসতে আসলো। সো এই যে বাংলা বাক্যে একটা ঘটনা দুইবার হলে ইংরেজিতে আমরা কি করে আইএনজি যোগ করি, বাংলা বাক্যে দ্বিরুক্তি হলে ইংরেজিতে আইএনজি। ওকে, এবার দেখেন, আমরা কি জানি প্রেপোজিশনের পরে একটি শব্দ বসলে ওটা নাউন হয়, তার মানে প্রেপোজিশনের অবজেক্ট হয়। সো বেসিকলি প্রেপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি। তবে আমরা তো তাও জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসতে পারে। যেমন ধরেন, হি কেম হিয়ার ফর লার্নিং ইংলিশ, শি এইমড এট পাসিং দ্য এক্সাম, শি এক্সেলস ইন ড্রয়িং। সো প্রেপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি। কে ছাড়া বলেন তো? টু ছাড়া। টু এর পরে ভার্বের কি ফর্ম বসাই আমরা? বেস ফর্ম বসাই। বেস ফ্রম ইনফিনিট। তবে কতগুলো টু আছে যারা আবার প্রেপোজিশনের কাজ করে, ওদের পরে ভার্ব আসলে আবার কি হয়? আইএনজি হয়। সো এই প্যাচ গুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? চলেন আমরা আমাদের মতো করে ফার্দার স্টাডি করি। যেমন বিসিএস পরীক্ষা বারবার আসে, হি গেভ আপ ড্যাশ। সো গিভ আপ প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে ভার্ব আসলে আমার কি হবে? আইএনজি হবে। তাহলে এটার আনসার প্লেইং হবে, তাই না? এটার আনসার হবে প্লেইং। সো প্রেপোজিশনের পরে ভার্ব আসলে আমার কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। ইটস আ ভেরি ইজি ওয়ান, আমরা একটু অ্যাডভান্স লেভেলে পড়বো। আরেকটা জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে, ওয়াইল। যদি ওয়াইল থাকে না, ওয়াইলের পরে সরাসরি যদি ভার্ব আসে আইএনজি, কিন্তু ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্স করব, মানে বি বার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। সো আমরা বলতে পারি 99% ক্ষেত্রে, 1% বাদ দিয়ে 99% ক্ষেত্রে যেখানে ওয়াইল দেখবেন সেখানে আইএনজি রিলেটেড কিছু হবে। আমি কি বুঝাতে পারলাম? স্যার ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউ, কন্টিনিউয়াস হইতে পারে? বেশিরভাগ দেখছি ওয়াজ ওয়ার প্লাস আইএনজি হয়। আপনি বই কিনেছেন তো, আমার বইগুলো একটু রিডিং পড়েন। সেই ব্যাপারটা হচ্ছে কি, ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস, এটা ডিপেন্ড করবে পাশে যে বাক্যটা আছে ওইটার উপর। পাশেরটা প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাশেরটা পাস্ট হলে পাস্ট। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনি আপনি উডবানের প্রথম চ্যাপ্টারটা রিডিং পড়ে ফেলেন। রিডিং পড়ে ফেললে আর বেসিক ক্লাসগুলোর জন্য আমাকে আবার নক দিয়েন। না করে থাকলে তাহলে কি হবে, ওই যে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন এটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, এটা ডিপেন্ড করবে কার উপর? ওই পাশে যে আছে তার উপর, ঠিক আছে? স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দিয়েছেন চ্যাট বক্সে প্লিজ।
তাহলে আহ আমরা যেটা পড়লাম আর কি সেটা হলো যে, আচ্ছা যিনি নাম্বার চেয়েছে নাম্বার দিয়েছি দেখেন, এই হোয়াইল আই ওয়াজ গোয়িং আই সো হিম, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে কি হয়ে যাবে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? আপনারা কি বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু বাচ্চাদের, যারা মনে করেন যে আমি এই লেভেলটা পারি, আপনি আপনার ইচ্ছা, আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। আমি এখন যেটা পড়াচ্ছি ভেরি বেসিক, বাট পরীক্ষায় আসে। এগুলো ছাড়া ইউ ক্যান নট রাইট কারেক্ট সেন্টেন্সেস, ইউ ক্যান নট ইমপ্রুভ ইউর basic speaking and understanding capability. So a student must know. My uncle arrived while dash the dinner. So it হবে while was cooking the dinner. My uncle arrived while I was cooking the dinner. So এটা past tense আছে এটা। কেউ যদি মনে করেন while থাকলে আইএনজি দিব, তাহলে এটা দিলেও তো আনসারটা হয়ে যায়। কি বলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? যারা দুর্বল তারা এই কাজটা করবেন। হ্যাঁ, এবার এটা আপনারা আনসার করেন তো, এই 2 নম্বর প্রশ্নটা। স্যার এ হবে Easy sleeping. Easy ইজ sleeping. ইজ এক্স্যাক্টলি ইজ স্লিপিং, তাই তো? তো এবার আমরা যদি পড়ি যে, আমরা জানি শুধু ইউজ টু এর পরে ভার্বের কি ফর্ম, বেস ফর্ম, কিন্তু বি ইউজ টু বা গেট ইউজ টু হলে আইএনজি। ইউজ টু মডালের মতো ব্যবহার করা হয়, অতীতের অভ্যাস বোঝায়, যে আমি নদীতে সাঁতার কাটতাম। হ্যাঁ, অতীতের অভ্যাস বোঝাবে, অতীতের অভ্যাস বোঝাবে, ঠিক আছে। শুধু ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু বি ইউজ টু বা গেট ইউজ টু এর পরে কি হবে, আইএনজি হবে। শুধু ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু বি ইউজ টু বা গেট ইউজ টু এর পরে কি হবে, আইএনজি হবে। হ্যাঁ, সো এটা মনে রাখবেন কিভাবে, মনে রাখবেন হচ্ছে যে এটা মডেলের মতো কাজ করে, কিন্তু সাথে যদি আমরা অতিরিক্ত একটা ভার্ব দেই তাহলে পরের ভার্বটার সাথে আমরা কি করে দিব, আইএনজি যোগ করে দিব। ব্যতিক্রম আছে আর অ্যাডভান্স লেভেলও আছে, আমরা সেখানে কতটা যেতে পারবো এটা হচ্ছে ব্যাপার। প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে হি ইজ ইউজ টু গোয়িং দেয়ার, এই বি ইউজ টু এর পরে আইএনজি, আর হি ইউজ টু গো দেয়ার শুধু ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম। 1 এবং 2 বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। এটা অভ্যাস বুঝাবে। সে সেখানে যাইতো, তার অভ্যাস, আর সেখানে যাওয়ার তার অভ্যাস রয়েছে, তার মানে চলমান অভ্যাস, একটা অতীতের অভ্যাস। সেখানে ইউজ টু কি ব্যবহার বুঝাইছে নাকি অভ্যাস বুঝাইছে প্রথম দুইটা বাক্যে? প্রথম দুটি বাক্যে ইউজ টু কি চলমান বুঝাইছে, ব্যবহার বুঝাইছে নাকি অভ্যাস বুঝাইছে? অভ্যাস। অভ্যাস। আবার 3 নম্বরটা আপনার আনসার করেন। মেক। এখানে বি ইউজ টু আছে, সেটা বুঝে তারপরে আনসার করেন। আচ্ছা, একজন মেকিং দিয়েছেন ডক্টর। তো দেখেন এখানে যেটা হলো, এটা শুধু মেক হবে কেন? কারণ হচ্ছে এখানে সুগার ব্যবহার করা হয়, এখানে এই ইউজটা আমরা এটা বস্তু আছে, এটা পেসিভে আছে, আর এটা মডাল ভার্ব না, এটা ব্যবহার করা হয়, ব্যবহার অর্থে হয়েছে। সো পেসিভের ক্ষেত্রে বা শুরুতে যদি বস্তু থাকে তখন বি ইউজ টু এর পরেও ভার্বের বেস ফর্ম হবে, কারণ এখানে অভ্যাস বুঝায় না, সুগার চায়ে ব্যবহার করা হয়, এটা পেসিভ, এন্ড এটার অর্থটা হচ্ছে ব্যবহার করা হয়। স্যার ইউজ টু মানে মডেল ভার্বের অর্থ কি স্যার, অভ্যাস? অভ্যাস। ওকে স্যার। এটা আনসার করেন, 3 নম্বর প্রশ্নটা আনসার করেন।
অর্থাৎ শুরুতে বস্তু থাকলে বা বাক্যটা পেসিভ হলে বি ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম। স্যার বি নাম্বার। বি হবে, বি হবে। আমরা দেখবো যে কয়েকটা টু আছে যাদের পরে আইএনজি হয়। দেখেন যে কয়টা টু এর পরে আইএনজি হয় এই কয়টা টু আপনি দেখবেন। লাইক হচ্ছে আমরা যে প্রিফার ব্যবহার করি, প্রিফারের অনেক জটিলতা আছে। প্রিফার টু হলে এখানেও আইএনজি হবে, এখানেও আইএনজি হবে। এই হচ্ছে ব্যাপার। So with a view to look forward to, object to, confess to, addicted to, accustomed to, admit to, prior to, prefer to, be used to, get used to ইত্যাদি এর পর বার প্লাস কি হয়? আইএনজি হয়। সো এখানে আপনি কোন দুইটা পড়বেন? প্রথম দুইটা পড়লে হয়। যারা কম পড়েন এই জাস্ট দুইটা পড়েন, দ্যাটস ইট। তারপরে ইউজ টু এর ব্যবহারটা আলাদা করে শিখেন, এন্ড প্রিফার এই চারটা পড়েন যদি আপনি পড়তে চান। বাকিগুলো নট নেসেসারি। এগুলি আসে আপনারা পরীক্ষা দিলে দেখবেন উইথ আ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু। আমার কথা বুঝছেন? উইকার স্টুডেন্টস ইন ইংলিশ দে উইল স্টাডি কমন রোলস, একেবারে কমন রোলস গুলো আপনারা পড়বেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপারটা। এটা আপনারা বুঝতে পারছেন, বারবার আসে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং হবে পরের রোল। আরো কতগুলো এক্সপ্রেশন আছে যাদের পরে আমরা আইনজি যোগ করি, যেমন ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, ওয়ার্ড, ওয়াইল, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, ফিল লাইক, এদের পরেও ভার্বাসটা আইনজি হয়। সো ভেরি ইজি বুঝা, এরা খুব জটিল না বুঝা, আপনি খুব জটিল মনে করার কিছু নাই। বুঝার উপায় হচ্ছে আপনি দেখেন এখানে একটা ভার্ব আছে, সো আর একটা ভার্ব তো আসলে আইএনজি হবে। এখানে মাইন্ড আছে, আমরা পড়েছি। সো ওয়াইল থাকলে তো জানি আমরা। ইট ইজ নো গুড একটা এক্সপ্রেশন, সো অলরেডি ভার্ব একটা আছে। ইট ইজ নো ইউজ, অলরেডি একটা ভার্ব আছে এক্সপ্রেশন। ফিল লাইক, লাইক এখানে প্রেপোজিশন। ক্লোজলি অবজার্ভ করেন। সাম স্টুডেন্টস থিঙ্ক দে শুড মেমোরাইজ অল দ্য ইম্পর্টেন্ট রুলস, বাট আই ডু বিলিভ ইফ ইউ ক্যান look at those rules and words you will understand easily. আপনি এই শব্দগুলোর দিকে তাকান, বুঝেন, তাহলে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপারটা। এখন পার্থক্য হচ্ছে ক্যান নট বাট আর ক্যান নট হেল্প এর মধ্যে। ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম, আর ক্যান নট হেল্প এর পরে কি হয়? আইএনজি হয়। সো ক্যান নট বাট ভার্বের বেস ফর্ম, আর ক্যান নট হেল্প যদি হয় তাহলে কি হবে? আইএনজি হবে। মনে রাখার কৌশল কি? ক্যান নট বাটে বি আছে, এই জন্য ভার্বের বেস ফর্ম। আর ক্যান নট হেল্প, হেল্প থাকলে আরেকটা ভার্ব আসলে আইএনজি হবে। তো ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম, আর ক্যান নট হেল্প হলে কি হবে? আইএনজি হবে। এই হচ্ছে বিষয়টা। এটা কি মনে রাখা যাবে? ক্যান নট বাটে বি আছে বেস ফর্ম, আর ক্যান নট হেল্পের পরে আইএনজি। ইয়েস স্যার। ওকে। সো আই ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার, আই ক্যান নট হেল্প হেল্পিং দ্য পুয়ার। সো বাট আছে, ভার্বের বেস ফর্ম বসাবো, আর হেল্প হলে আমরা আইএনজি দিয়ে দিই। দ্যাটস ইট। জটিল লাগে বেশি বলেন তো? ফিল লাইক মানে ইচ্ছে করছে। আমি যদি বলি আমার পড়তে ইচ্ছে করছে, এটা ইংরেজি কি হবে? চ্যাট বক্সে লিখেন। আমার পড়তে ইচ্ছে করছে, ইংরেজি কি হবে? চ্যাট বক্সে লিখেন।
ওকে, আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে। এখন দেখেন তো এখানে কোনটা আনসার দিবেন? সবগুলো ডি। ওকে, ডি। এই তো, মানে প্র্যাকটিস করলে পারা যায়। প্রথমে হচ্ছে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু বি ইউজ টু হলে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু যদি বস্তু থাকে বি ইউজ টু এর পরেও আমরা ভার্বের বেস ফর্ম দিচ্ছি পেসিভে। সো আনসার হচ্ছে ডি। পারা যাবে না? ফাইন। সো এভাবে পড়বেন। উড ইউ মাইন্ড গোয়িং উইথ আস? ইট ইজ নো ইউজ রিপেন্টিং নাও, ইট ইজ নো গুড ওয়েস্টিং টাইম, আই ফিল লাইক গোয়িং, হচ্ছে ব্যাপার। ও অর্থ কারো জানা আছে? দুঃখ কষ্ট। ডিকশনারি থেকে চেক করে নেবেন ও অর্থটা কি। ডাব্লিউ ডাব্লিউ, এই তো একজন জানে। ফাইন। সো এটা বলেন তো কি হবে? আই ডোন্ট মাইন্ড ড্যাশ। ডুয়ার পেপার বানান আই ক্যান নট মাইন্ড থ্রি হেল্পিং হবে, রাইট। তো আমরা এখন ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। আই হোপ যে আপনাদের অসুবিধা থাকার কথা না। আমরা এখন ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। ইনফিনিটিভ। সো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভের টু কে ইনফিনিটিভ মার্কার বলা হয়। ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ, ইনফিনিটিভ হবে, বানানটা বানানটা ঠিক করে নেই। ইনফিনিটিভের টু কে ইনফিনিটিভ কি বলা হয়? মার্কার বলা হয়। টিআই বি। সো এটাকে ইনফিনিটিভ মার্কার বলা হয়, ঠিক আছে। টু প্লাস ভার্ব বাংলাতে এবারও অর্থ প্রকাশ করে, যেমন ধরেন আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। টু কে আমরা ইনফিনিটিভ মার্কার বলি। এই ক্ষেত্রে যেটা হয়, কাজটি বাকি থাকা বা উদ্দেশ্য বোঝায়। লাইক আমি যেতে চাই বা আমি এটা যে চেয়েছিলাম, সামহাট হচ্ছে আনফুলফিলমেন্ট, যেটা আপনার হয়তো পূরণ হয়নি বা এখনো কাজটি করেননি, এরূপ একটা অবস্থা ইনফিনিটিভ ব্যবহার করি আমরা, ঠিক আছে। যেমন আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমার যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো। আমি যেতে চাই মানে হচ্ছে আই ওয়ান্ট টু গো। আবার যে সকল ভার্বের পরে আসলে ইনফিনিটিভ হয় সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা পড়েছি কতগুলো ভার্ব আছে যাদের পরে আমরা হচ্ছে যে আইএনজি যোগ করি। তো এখন দেখবো যে কতগুলো ভার্ব আছে যাদের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো ভার্বগুলো আপনি এইভাবে পড়বেন। পিকিউএফসি মার্কা দেশটা বেশি আসে। পরবর্তী হচ্ছে প্রমিস, ওয়ান্ট, হোপ, এক্সপেক্ট, অফার, এগ্রি, প্রিটেন্ড, ডিজায়ার, ডিসাইড, প্ল্যান, অ্যারেঞ্জ, ম্যানেজ, লার্ন, ট্রাই, স্ট্রাইভ, ফেল, সিম, ফরগেট, ওয়েট। তো এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো পরে আমরা টু ব্যবহার করি। লাইক বিশ্বাস করো, আমি প্রমিস করে বলছি আমি তোমাকে চাই, তোমাকে নিয়ে আমার অনেক আশা, তোমার প্রতি আমার প্রত্যাশা যে তুমি আমার অফারে কি হও, এগ্রি হও। আমি প্রিটেন্ড করছি না, ভান করছি না, এটা আমার ডিজায়ার, এবং সিদ্ধান্ত নিয়েছি তোমার প্ল্যান অনুসারে সবকিছু অ্যারেঞ্জ করব, কিভাবে সবকিছু ম্যানেজ করতে হয় তোমার কাছ থেকে শিখবো।
তোমাকে পাওয়ার জন্য শুধু স্ট্রাইভ করবো, জান প্রাণ দিয়ে চেষ্টা করব, কখনো ব্যর্থ হব না। এখন আমার মনে হয় তুমি আমাকে বলতে পারো না, আমার জন্য ওয়েট করবে। সো এই যে ভার্ব গুলো আছে এদের পরে আমাদের টু প্লাস ভার্ব হয়। তো আমাদের মূলত আইএনজি যুগের নিয়মটা আসে, ইনফিনিটিভের এই নিয়ম থেকে খুব একটা প্রশ্ন আসে না। শব্দগুলো এক দুইবার পড়েন। আর আমি যেই গল্পটা বলেছি, গল্পটা আমার বইয়ে আছে, ওটবানি বা মিরাকুল অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারে আছে। সো ইউ ক্যান লার্ন ফ্রম দেয়ার। একবার পড়েন, পরে দেখেন প্যাস লাগে কিনা বেশি। আর প্যাস লাগলে জিরান্ড আর ইনফিনিটিভের পার্থক্যটা পড়বেন আর কি। ঠিক আছে? আর কেউ যদি নিয়মটা একটু পড়তে চান, আমি একটু প্র্যাকটিস করাচ্ছি। পারবেন কিনা বলেন তো? পারবো স্যার। ওকে, যাই হোক, আমাদের জিরান পার্টিসিপল সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় আপনারা যদি একটু বাসায় প্র্যাকটিস করেন, ভালো করতে পারবেন। আবার দেখি এটা আনসার করতে পারেন কিনা আপনারা। এটার ব্যাখ্যা দিয়ে আমি একটা ক্লাস রেখেছি। যারা এটার ব্যাখ্যাটা বুঝবেন না, এখন আমি বুঝাবো। যারা কম বুঝবেন আমার কাছে রেকর্ডেড ক্লাসটা চাইবেন, যে আমাকে যে একই সাথে আইএনজি হয় আবার টু হয়, এই নিয়মটা আমাকে দেন, তাহলে আমি এই লিঙ্কটা আপনাকে দিই, যে কতগুলো ভার্ব আছে আইএনজি হয় টু হয়। এখন এটা আনসার করেন, এটা কোনটা আনসার হবে? আচ্ছা, হি এ স্টপড দিয়েছেন। স্মোকিং। আচ্ছা, এ দিয়ে দিয়েছেন, আনসার দুটোই হবে এখানে। হ্যাঁ, এটা স্মোকিং হবে আর স্টপ টু স্মোক হবে। যদি এরকম সিচুয়েশন হয় যে কতগুলো ভার্ব আছে যাদের পরে দুইটা হয়, তখন বুঝতে হবে একটা দ্বারা কাজ বুঝিয়েছে, স্থির অবস্থা বা কাজ, আর একটা কাজটা বাকি আছে বুঝিয়েছে। ধরেন হি স্টপ টু স্মোক, সে থামলো স্মোকিং করার জন্য, স্মোকিং করার উদ্দেশ্যে। আর সে স্মোকিং করতো, এই অভ্যাসটা সে স্টপ করে দিয়েছে। সো কতগুলো ভার্ব আছে, দুইটাই হয়ে অর্থটা চেঞ্জ হয়। তাহলে টু মানে হচ্ছে বাকি থাকা, তার মানে স্মোকিং করাটা বাকি আছে। সে লিখতেছে, লিখে স্টপ করলো, হাঁটতেছে, হাঁটা স্টপ করলো স্মোকিং করার উদ্দেশ্যে। আর স্মোকিং একটা হ্যাবিট ছিল, সেটা বন্ধ করে দিল, অথবা এই মুহূর্তে করছিল, সে বন্ধ করে দিল। তো কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে দুইটাই হয়, এই দুইটা বুঝতে হবে, এই ভার্বগুলো বুঝতে হবে। যদি এরকম অ্যাডভান্স লেভেলটা কেউ চান, তাহলে আমার থেকে একটা রেকর্ডেড ক্লাস দিবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। সো বেসিক ক্লাসের লিঙ্ক চাইতে পারেন, আর এটা লিঙ্ক চাইতে পারেন। আমরা ওভারঅল একটা আলোচনা করেছি ভার্বের উপর। ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দ্য নেক্সট ক্লাস, নেক্সট ভার্বের ক্লাস যদি আপনি এনজয় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, কতগুলো বেসিক ক্লাস আগে থেকে আইডিয়া থাকা লাগবে, যেমন অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, প্রপার একটা আইডিয়া থাকা লাগবে। তো আমাকে খুঁজে পাবেন আসলে কিভাবে, সেটা নিয়ে কথা বলি। আমাকে প্রথমেই হচ্ছে যে আপনারা আমার নামের বানান যদি ঠিকভাবে লিখেন, দেন আমাকে ইজিলি পাবেন। নামের বানান লিখলে, আর বলেছি যে আমার বইগুলো আপনারা একটু কারেক্ট করে নেবেন যাদের দ্বারা সম্ভব হয়। সো এগুলো হচ্ছে ইনফরমেশন, 4টা বই, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক গ্রুপ আছে, ইংলিশ সলিউশন ফেসবুক পেজ আছে, এন্ড দেন হচ্ছে ইউটিউবে আমার নামের বানান লিখলে আমার ইংলিশ সলিউশন চলে আসবে। সো ইউ ক্যান ওয়াচ সাম অফ মাই রেকর্ডেড ক্লাসেস সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি। To understand the next class, you must watch at least 3 to 4 basic classes if you didn't see them. ওকে, ডান। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকে এটা
বিশেষ রাত। সো সেইভাবে আপনারা ভালো থাকেন। ওকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।